আচ্ছা, সবাই হয়তো শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন কাইন্ডলি, কেউ শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আজকে একটা নতুন মাইক ইউজ করতেছি। সাউন্ড কি ঠিক আছে কিনা কি একটু জানাবেন। যদি ঠিক না থাকে সেটাও জানাবেন। ক্লিয়ার ভাইয়া। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের আজকে পড়া ছিল আপনাদের স্ট্যাটিক্স আর হলো ম্যাট্রিক্স। তো স্ট্যাটিক্স পার্টটা আপনাদের শর্ট সিলেবাসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যখন ফুল সিলেবাস ছিল তখন হয়তো অত বেশি প্রশ্ন আসতো না, কিন্তু বর্তমানে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আপনারা ফেস করবেন, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক্সাম গুলাতে। তো আমি আগে বলে নিই যে আসলে আপনারা পড়বেন কি এই অধ্যায় থেকে, আলাদা কিছু পড়বেন কি পড়বেন না। তো এই অধ্যায়ের জন্য সবচেয়ে ভালো বই হলো আপনাদের এসওএমএসআর এর বই। এসওএমএসআর এর বই থেকে বিগত 4-5 বছর যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, পাঁচ পাঁচ বছর, কারণ 5 বছরের আগে প্রশ্ন অ্যানালাইসিস করে লাভ নাই, তখন সিলেবাস ডিফারেন্ট ছিল। বাট লাস্ট 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমাদের এসওএমএসআর এর বই থেকে। সবচেয়ে বেশি না, বেসিক্যালি যতগুলো প্রশ্ন ছিল তার 90% এসওএমএসআর এর বই থেকে আসছে। তো আমরা পড়ার জন্য এসওএমএসআর এর বইটা ফলো করব অবশ্যই। তারপর হলো আর আলাদা কিছু পড়বেন কিনা, আলাদা কিছুই পড়তে হবে না, কেবলমাত্র এসওএমএস এর বই পড়বেন, ডেফিনেটলি তোমার পরীক্ষাতে আর কোনো প্রবলেম ফেস করবো না, এটা গ্যারান্টি সহকারে বলে দেওয়া যায়। কেতাবুদ্দিন স্যারের বই দেখতে পারো, কিন্তু কেতাবুদ্দিন স্যার বই দেখে লাভ হবে না, লিস্ট এই মোমেন্টে দেখার কোনো মানে হয় না। ওই বইতে অনেক হাবিজাবি এন্ড কঠিন জিনিস আছে, যেটা ভ্যালুলেস, কোনো মিনিং নাই এত কঠিন জিনিস পড়ার এই মুহূর্তে আসার। আর আরেকটা কি পড়বেন সেটা হলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংকটা পড়ে যাবেন, কারণ প্রশ্ন রিপিট করে এই অধ্যায় থেকে। তো তোমাদের কাজ প্র্যাকটিস সেকশন দুইটাই। আমি ডিপিপি দিব, কিন্তু ডিপিপির মধ্যে দেখবা কি লাইক আজে বাজে কিছু টপিক আছে, ওগুলো স্কিপ করবেন। যেমন মোমেন্ট, মোমেন্ট আপনাদের সিলেবাস এখন নাই। মোমেন্ট আপনাদের সিলেবাস এখন নাই, মোমেন্ট আগে ছিল, মোমেন্ট এখন কিন্তু নাই, তো মোমেন্ট নিয়ে কোনো কিছু পড়া লাগবে না। আগে আমাদের এই চ্যাপ্টারটা পাঁচটা চ্যাপ্টার ছিল: 8.1, 8.2, 8.3, 8.4, 8.5, 8.4, 8.5 ছিল টোটালটা তোমার মোমেন্ট নিয়ে। ওখানে ম্যাথ ছিল অনেকগুলা, 300-400-র মতো ম্যাথ ছিল শুধু মোমেন্টের বেসিসে। ভাই হ্যাঁ, বলেন বলেন। ভাই আপনি এখন যখন পড়াবেন তখন সব টপিকে একটু একটু টাচ করে যান, যাতে হ্যাঁ, আপনার আচ্ছা লেকচার গুলা দেখলেই হয়ে যায় কভারেজ। এখন নতুন করে ভাই কিছু পড়তে ইচ্ছা করেন। আচ্ছা, ঠিক আছে। আমি বলি, আজকে আজকে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা ছিল। তো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা যেরকম হয় সেরকমই হয়েছে, লাইক ভালো। কিন্তু কথা হলো, দেখলাম সিলেবাসের বাইরে প্রশ্ন দিছে, যেমন বৃত্ত দিছে। এখন বৃত্ত থেকে যে আহামরি কঠিন কিছু দিছে, মানে ফার্স্ট শিফটে দিছে মোস্ট প্রবলি, সেকেন্ড শিফটে দেয় নাই। সেকেন্ড শিফটে একটা সরলরেখার বৃত্ত ছেদবিন্দু চাইছে, ওটা বৃত্তের ম্যাথ না, ওটা নর্মাল সলিউশনের ম্যাথ। কিন্তু ফার্স্ট সেশনে দেখলাম দুইটা বৃত্তের ম্যাথ ছিল আর কি, যেগুলা কমন নলেজ আর কি, যদি আপনারা কখনো করে থাকেন বৃত্ত, ওগুলো পারা উচিত, আহামরি কঠিন কিছু না। আর আমার লেকচারের মধ্যে অ্যাটলিস্ট মানে ইনিশিয়ালি ফোকাস করা হয় তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং এক্সাম যে দিবেন সেটাকে বেসিসে। মাঝখানে জিএসটি এক্সাম আছে, জিএসটি এক্সাম আগে আমার সব ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু আম, সবকিছু ইনক্লুড করার চেষ্টা করি, তারপরও দেখা যায় কিছু বাদ রয়ে যায়, যেটা ওমেকা করলে আপনার 100% কমপ্লিট হবে। এর বাইরে কিছু আর পাওয়া মুশকিল। এটা আর টিপিপি সলভ করলে এর বাইরে কিছু পাওয়া আসলেই মুশকিল, আপনি কোথাও কিছু পাবেন না। তো চেষ্টা করবা নিজে পড়ার। আর এই তো, রাবির পরীক্ষা ভালোই হওয়া উচিত, কারণ প্রশ্ন বেশ ভালো করছে, মানে ভালো, মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। কেমিস্ট্রি প্রশ্ন হয়তো টাফ ছিল, বাট ফিজিক্স আর ম্যাথ দেখলাম ভালোই কোশ্চেন করছে, তো ভালো পরীক্ষা হওয়া উচিত। কাটমার্ক নিঃসন্দেহে অনেক বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ প্রশ্ন গতবারের মতো স্ট্যান্ডার্ড প্রশ্ন করছে, তো গতবারও কাটমার্ক ভালোই ছিল। বাট এগুলা চিন্তা করে লাভ নাই, পরীক্ষা দিয়ে আসছেন তো দিয়ে আসছেন, জিএসটি পরীক্ষাটা ভালো মতো দেওয়া লাগবে। জিএসটি তো সেটার জন্য জিএসটি আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, জিএসটি এক্সাম টেক্সাম যা আছে ইনশাল্লাহ সব শেষ করে ফেলবো। তো এই হলো, আমি বলে রাখলাম স্ট্যাটিক্স এর জন্য শুধুমাত্র এসওএমএস এর বইটা পড়বেন। এন্ড পড়বেন হলো তোমার কি বলে ওটারে, প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক। এই দুইটার বাইরে আর কিচ্ছু করার কোনো দরকার নেই। আর ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো মোস্ট অফ দ্য টপিক গুলো টাচ করার, মোস্ট অফ দ্য ট্রিক্স গুলো দেখাই দেওয়ার। এই তো, আমরা শুরু করি। তো সবার আগে একটু লব্ধির কিছু শর্টকাট আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলা গুলো একটু মনে করার চেষ্টা করি। তো তোমার মনে করো তিনটা বল আছে। মনে করো তিনটা বল, কি কি বল, মনে করো 3, 5 এন্ড 7। তো এই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট যে রুল সেটা হলো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো ডেফিনেটলি 120 ডিগ্রি হইতে হবে। মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো 120 ডিগ্রি যদি হয় পরস্পরের সাথে। তো জিজ্ঞাসা করছে এদের লব্ধির মান কত হবে। তো লব্ধির মান কত হবে সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, চাইলে আমরা অনেকে এখানে আমরা বড় ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু না, এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা হলো, তোমার কি করা লাগবে,
প্রথমে আমি সিরিয়ালি শর্টকাট করে লিখি। সবার আগে প্রথম কাজ হলো আমার মধ্যবর্তী কোণগুলো 120 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, যদি মধ্যবর্তী কোণগুলো 120 ডিগ্রি হয়, আর এরপর যদি লাইক আমার যে বলগুলো আছে, বলগুলো যদি কোনো সমান্তর ধারা ক্রিয়েট করে, লাইক 3, 5, 7, এটা হলো আমাদের সমান্তর ধারা ক্রিয়েট করছে। সো এখানে আমাদের ধারার ডিফারেন্স কত 2, তাহলে আপনি ডিরেক্ট এইটা লব্ধি বের করতে পারবা, বলবো যে আমরা বলবো d√3। সো এখানে আমার ডিফারেন্স কত 2√3। ওকে, এটা হলো আমাদের শর্টকাট নাম্বার 1। এটা দিয়ে পরীক্ষা ভালোই প্রশ্ন আসে মাঝে মধ্যে। আর এটার বাইরে মনে করো সমান্তর ধারা ক্রিয়েট করে নাই, ঠিক আছে, সমান্তর ধারা ক্রিয়েট করে নাই, আমার যে বলগুলো আছে, বলগুলো হলো এরকম। মনে করো 9, এখানে মনে করো 15, আর এখানে মনে করো 21। তো 9, 15, 21, আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা, 9 আর মনে করো এখানে 20, আর এখানে 21, এবং এরা পরস্পর 120 ডিগ্রি কোণে আছে। সো এখন যদি আমাকে লব্ধিটা বের করতে বলে, সেক্ষেত্রে আমি কি করব? তো এটা ক্ষেত্রে তোমার ট্রিক্সটা হলো, সবার আগে তোমার কি করা লাগবে, তোমার সবার আগে এই যে 20 আর 21 আছে, আর সবচেয়ে ছোট বল কোনটা? ছোট বল 9। তো তোমার টার্গেট হলো সবচেয়ে যে ছোট বলটা আছে, সেই ছোট বলটাকে বিয়োগ করা বাকি সবগুলো থেকে বিয়োগ করা। তো বিয়োগ করলে 0 হবে, বিয়োগ করলে 11 হবে, বিয়োগ করলে তোমার এখানে 12 হবে। আর এটার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তুমি যদি এখন 11 আর 12 লব্ধি বের করো, এটা হয় আমার এই সমগ্র ব্যবস্থার লব্ধি। এখন প্রশ্ন হইতে পারে যে এটা কেন মেনটেন করবে, মানে এটার পিছে আমার লজিকটা কি? লজিকটা খুবই সিম্পল। আমাদের যদি মনে করো তিনটা সমান বল থাকে, এবং এদের পরস্পর অ্যাঙ্গেল যদি তোমার 120 ডিগ্রি করে হয়, তাহলে এদের লব্ধির মান হয় তোমার 0। এদের লব্ধির মান হয় 0। সমান বল তিনটা যদি হয়, তাহলে এদের লব্ধির মানটা হবে আমাদের 0। তো আমাদের যে এই অঙ্কটা আছে, আমরা এই পুরা বলের সাম্যাবস্থাকে দুইটা অংশে ভাগ করি। একটা হলো ব্যাপারটা এরকম যে এটাকে আমরা দুইটা অংশে টুকরা করি। একটা টুকরা হলো এরকম যে এখানে 9 আছে, এখানে 9 আছে, আর এখানে তোমার 9 আছে, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে। আর আরেকটা অংশে ভাগ করি, এখানে 9 তো চলে গেছে, তো এখানে আমার 0 আছে, কিন্তু এখানে বাকি আছে আমার কত? এখানে বাকি আছে আমার এখনো 11, আর এখানে বাকি আছে আমার এখনো 12। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। সো এই যে এইটার ফলাফল, এটা যে লব্ধি, এটার লব্ধি তো আমাদের 0 হয়ে যাচ্ছে। তো এটার বেসিক্যালি লব্ধি আমার কোনটা হবে? লব্ধি আমার এইটা হবে। তো এইটা একটু মনে রাখতে পারেন, 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে আমরা ইজিলি লব্ধি বের করতে পারি। আর সবচেয়ে বেশি ফেস করবেন এইটা যেখানে সমান্তর ধারাভুক্ত থাকে, তখন আমাদের মানটা হয় কত? d√3। এন্ড আরেকটা প্রশ্ন মাথায় রাখবেন, এই 120 ডিগ্রি কথাটা একটু ঘুরায় বলতে পারে। ঘুরায় কিভাবে বলতে পারে? ঘুরায় বলতে পারে যে আহ কোনো সমবাহু ত্রিভুজে একই ক্রমের তিনটা বাহু সমান্তরালে আমার তিনটা বল কাজ করতেছে। তো এই হলো আমাদের সমবাহু ত্রিভুজ। এখানে পি কাজ করতেছে, এখানে পি কাজ করতেছে, আর আমাদের এখানেও পি বল কাজ করতেছে, আর আমাদের এখানেও পি বল কাজ করতেছে। তো তিন জায়গায় পি বল কাজ করতেছে, এবং সমবাহু ত্রিভুজের একই ক্রমে আর কি। তো আমি যখন এটা ডায়াগ্রাম আঁকবো, তখন তুমি ডায়াগ্রাম এটাই পাবা, যে তিনটা বল পি এবং এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কারণ এই বল আর এই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার এটা, যেটা 120 ডিগ্রি। এই বল আর এই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার এইটা, যেটা 120 ডিগ্রি। এইটা আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি, সেটা হলো আমাদের এই কোণটা। সো ডায়াগ্রাম যখন আঁকবো তখন এটাই পাবো। তো ভাষাটা তোমাকে এভাবে বলতে পারে ডিরেক্ট 120 ডিগ্রি, অথবা বলতে পারে সমবাহু ত্রিভুজের একই ক্রমে তিন বাহু সমান্তরাল। তো যেভাবে বলুক না কেন, আমাদের লব্ধি বের করার শর্টকাটটা বেশ ভালো, পরীক্ষায় অনেকবার আসছে। আমাদের এই ম্যাথ গুলা আজকে মোস্ট অফ দা ম্যাথ গুলো আচ্ছা আমি ভাই, করবো। হ্যাঁ, উদ্ভাসে হ্যাঁ। একটা কোশ্চেন দেখছিলাম এরকম যে একটি সমবাহু ত্রিভুজে তিন বাহুতে তিনটা বল কাজ করতেছে, এর অন্তঃকেন্দ্রে লব্ধি কত? এটার মানে কি বুঝাইছে আসলে? অন্তঃকেন্দ্রে লব্ধি কত? আচ্ছা, মানে বেসিক্যালি তিনটা। আচ্ছা, অন্তঃকেন্দ্রে লব্ধি কত? উত্তর দেওয়া ছিল 0। অন্তঃকেন্দ্রে না? হ্যাঁ ভাই, আচ্ছা, অন্তঃকেন্দ্রে। ঠিক আছে। সমবাহু ত্রিভুজ যেহেতু, তার মানে তো অন্তঃকেন্দ্র যা ভরকেন্দ্র ওগুলো তা। তা সবই সেম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমাদের তিনটা বল কাজ করতেছে, অন্তঃকেন্দ্রে লব্ধির মান কত? মানে বেসিক্যালি ব্যাপারটা তখন বুঝাইছে এরকম যে আমি যদি তিনটা বল, মানে আপনারা হয়তো জানেন যে বলকে প্যারালাল ট্রান্সফর্ম করা যায়। লাইক আমি যদি এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট ফিক্স রাখি, আমি যে কোনো ভেক্টরকে এর প্যারালালি যে কোনো জায়গায় শিফট করতে পারি। তো আমি যদি এই বলটাকে প্যারালালি শিফট করে এই বিন্দুতে নিয়ে আসি, এটাকে যদি শিফট করে এখানে নিয়ে আসি, আর এটাকে যদি শিফট করে এখানে নিয়ে আসি, তাহলে এই যে আমার তিনটা বলকে শিফট করে আমি অন্তকেন্দ্রে নিয়ে আসলাম, এই মুহূর্তে এদের মধ্যবর্তী লব্ধিটা কত হবে? তো তুমি যেহেতু ভরকেন্দ্র অন্তর্গত সব সেম, তুমি দেখবে এই কোণটা 120 ডিগ্রি হবে, এই কোণটা 120 ডিগ্রি হবে, এই কোণটা 120 ডিগ্রি হবে। তার মানে সমান বল এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এদের
নেট ফোর্স হবে 0। অন্তকেন্দ্রে লব্ধি মানে বুঝাইছে আপনার সবগুলা ভেক্টরকে যদি প্যারালাল ট্রান্সফর্ম করে অন্তকেন্দ্রে নিয়ে আসি, তাহলে তখন ওই পয়েন্টে আমার লব্ধির মান কত হবে। অথবা এইভাবে বুঝাইছে যে অন্তকেন্দ্রে যদি তিনটা বল কাজ করে, এই তিনটা বল, তাহলে তোমার লব্ধির মান কত হবে। তো তুমি চাইলে ইজিলি ক্যালকুলেশন করে দেখতে পারবা যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলে তোমার 120 ডিগ্রি হবে, কারণ অন্তকেন্দ্র ভরকেন্দ্র সেম সমবাহু ত্রিভুজের জন্য, এই জন্য 0 আসছে জি অ্যান্সার। ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো কোনো বিন্দু ক্রিয়ারত পি ও কিউ বলে লব্ধির মান 20 নিউটন, যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে কিউ এর মান 25 নিউটন হলে পি এর মান কত। তো এই ম্যাথগুলো আমরা বড় নিয়মে করি, কিন্তু বড় নিয়মে না করে একটা শর্টকাট ছোট ভালো নিয়ম আছে, অনেকে হয়তো জানেন। ব্যাপারটা হলো এরকম যে আমাদের এখানে পি বল কাজ করতেছে, আর আমাদের এখানে কিউ বল কাজ করতেছে, আর পি বলের উপর আমার লব্ধি হলো লম্ব, এটা আমার 90 ডিগ্রি। উপাংশ দিয়ে করা যায়, বা উপাংশ থেকেও। আচ্ছা, আমি আপনাকে বুঝাই দিই ভালো মতো যে এখানে আসলে, এখানে তো প্রশ্ন সবসময় এরকম থাকবে কোনো গ্যারান্টি নাই, প্রশ্ন অনেকভাবে অনেক রকমের করতে পারে। তো সবচেয়ে ভালো ভালো উত্তর কি হতে পারে, সবার প্রথমে মনে রাখবা যখন এরকম কোনো চিত্র থাকবে, আমরা যদি পি বরাবর সবগুলোর উপাংশ নেই, তাহলে কি দাঁড়ায়। পি বরাবর পি এর উপাংশ কত, পি বরাবর পি এর উপাংশ পি কস 0, বা যদি আমি অনুভূমিক উপাংশ নেই, আর আর এর পি বড় উপাংশ কত হবে। আর সরি, আপনারা জানেন যে বলগুলার অনুভূমিক উপাংশ সমান সমান লব্ধির অনুভূমিক উপাংশ সমান হয়। তো পি বরাবর পি এর উপাংশ পি কস 0, আর কিউ কিউ পি বরাবর উপাংশ হবে কিউ কস আলফা। এখানে আলফা হলো পি ও কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সমান সমান হবে আর কস 90। সো আমরা এখান থেকে পি প্লাস কিউ কজ আলফা সমান সমান লিখতে পারবো আর কস মানে ভ্যালু 0। তো এখান থেকে তোমার কজ আলফার ভ্যালু আসবে ডিরেক্ট মাইনাস পি বাই কিউ। তো এটা একটু মনে রাখবা যে আমাদের যদি এরকম কোনো ভাষা থাকে যে কোনো একটা বলের উপর লম্ব লব্ধি, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি অনুভূমিক উপাংশ নিয়ে। সো আমাদের এই ক্ষেত্রে আমরা এই কাজ করব না, এই ক্ষেত্রে আমরা আরো সহজ কাজ করব। যেমন আমরা এই যে পি বলটাকে প্যারালাল শিফট করে এই বরাবর নিয়ে আসবো। তো আমাদের এই বরাবর পি বল কাজ করবে, এই বরাবর আমাদের কিউ বল কাজ করবে, আর এটা আমার লব্ধি। সো আমাদের কিউ বলে মান বলে দেওয়া আছে 20 নিউটন, আমাদের আর বলে মান সরি, আমাদের কিউ বলে মান বলে দেওয়া আছে 25 নিউটন, আমাদের আর বলে মান বলে দেওয়া আছে 20 নিউটন। আমরা জানি না পি বলে মান, আমরা এই ট্রাইঙ্গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, পি স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার পাবা। এখান থেকে পি সমান সমান 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার রুট করে দিবা, তাহলে তুমি পি বলের মানটা পেয়ে যাবা। সো আমাদের যদি এরকম কোনো ম্যাথ থাকে, আমরা চেষ্টা করবো এই সমকোণী ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা ইউজ করতে। আর অনেক ক্ষেত্রে আমাকে এই কনসেপ্টটা ইউজ করতে লাগতে পারে, তো এটা একটু জেনে রাখবা যে একটার উপর লম্ব হলে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, যেটা আমাদের কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তারপর আমাদের বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়াত পি ও টু পি বলে লব্ধি আর পি, আর পি এর উপর লম্ব, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। সো আমাদের সেম কথা, মধ্যবর্তী কোণ কত। তুমি চাইলে এখন ডিরেক্ট ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0। তাহলে কজ আলফা মানে হলো মাইনাস পি বাই কিউ। তাহলে আমাদের হবে পি বাই 2p মাইনাস কজ আলফা। তাহলে আলফার ভ্যালু হলো আমাদের 120 ডিগ্রি। যদি কারো এটা মনে না থাকে, মনে নাই থাকতে পারে, খুবই স্বাভাবিক, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি আবার সেই ডায়াগ্রামটা একটু আঁকাবো। আর এখানে আমাদের পি, এখানে আমাদের 2p, সরি, এটা আমাদের 2p, আর এই তো। সো এখন এই আমাদের পি বলটা এখানে কাজ করতেছে, 2p এখানে, আমাদের মধ্যবর্তী কোণ দরকার, তো থিটা এটা তো আমাদের 90। তো এই ট্রায়াঙ্গেলে আমি যদি লিখি সাইন থিটা সমান সমান লিখতে পারবো পি বাই 2p, তাহলে থিটা সমান সমান আসবে 30 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 30 + 90 120 ডিগ্রি। তুমি চাইলে এটাও করতে পারো, তুমি চাইলে এটাও করতে পারো, তোমার ইচ্ছা। বাট এটা এটা মনে রাখবেন, এটা বেশ ভালো রকম কাজে লাগে যদি বড় কোনো ম্যাথ থাকে। আপনারা দেখছেন এসওএম স্যারের বইতে আছে, বা কেতাবুদ্দিন স্যারের বইতে, বা যে বইতে দেখেন না কেন, এটা ইউজ করে বেশ বড় বড় ম্যাথ করা যেতে পারে। বা বড় ম্যাথ আসার চান্স কম, তাই ওটা না রাখলেও হবে। আচ্ছা, দুইটি সমান বলের লব্ধির মান। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে আমাদের এখানে পি বল কাজ করতেছে, এখানেও পি বল কাজ করতেছে, আর এদের লব্ধিও পি। তাহলে মনে রাখবেন এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও তোমার 60 ডিগ্রি, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। এই কনসেপ্টটা কাজে লাগে অনেক ক্ষেত্রে, স্পেশালি ফিজিক্সে কাজে লাগে। বাট সামনে কাজে লাগবে ফিজিক্সে, তাই আমি দেখাই দিলাম আর কি, এটা একটু মনে রাখবেন। আর তারপর বলছে যে আ, আচ্ছা, এখানেও সেম, আমরা ডায়াগ্রামটা এঁকে নিব। তো বলছে দুইটা বল কাজ করতেছে, একটা বল কিউ, একটা একটা বল পি, একটা বল কিউ, যার উপর লব্ধি, মানে আমাদের লব্ধিটা যার উপর লম্ব, যার উপর লম্ব তার অপরটা, মানে আমি ধরছি পি এর উপর লম্ব আর, তাহলে অপর বল কত কিউ, লব্ধি হলো সেটা 1/3।
তো জিজ্ঞাসা করছে বল দুইটা অনুপাত কত। তো সিমিলারলি আমি কি করব, আবার আগের মতো এখানে প্যারালাল শিফট করে পি নিয়ে আসলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করি। পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। সো পি এর ভ্যালু আমাদের, তো পি, আর স্কোয়ারের ভ্যালু আমরা লিখতে পারি কিউ স্কোয়ার বাই 9 ইকুয়াল টু কিউ স্কোয়ার। সো এখান থেকে দেখো পি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 8 কিউ স্কোয়ার বাই 9। তো পি বাই কিউ সমান 2√2/3। আচ্ছা এক সেকেন্ড, আমার আচ্ছা দেখেন, আমাদের নর্মালি অ্যান্সার এগুলা পরীক্ষা আসে, আসার চান্স আছে আর কি। 2 আলফা কোণে ক্লিয়ার হতো দুটি সমান বলের লব্ধি, 2 বিটা কোণে ক্লিয়ার হতো দুটি লব্ধি দ্বিগুণ হলে এদের মধ্যে সম্পর্ক কত। তো আমি লিখতে পারবো প্রথমে R1 ইকুয়াল টু 2R2 দিয়ে আমরা লিখে দিব R1 স্কোয়ার ইকুয়াল টু 4R2 স্কোয়ার। সো R1 এর জায়গায় লিখতে পারবো পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। আর এখানে আমি লিখতে পারবো 4 × p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস বিটা। সো সব জায়গা থেকে পি স্কোয়ার আপনি কি করতে পারেন, কেটে দিতে পারেন। তাহলে এখানে থাকবে 2 + 2 cos আলফা ইকুয়াল টু 4 × 1 + 2 cos বিটা। তো এখান থেকে তুমি, অর্থাৎ 2 আলফা, সরি এখানে 2 আলফা ছিল আর এখানে আমাদের 2 বিটা ছিল, আর এখানে আমাদের 2 বিটা ছিল, cos 2 বিটা। আর 2 আলফা এখানে আমাদের cos 2 বিটা। তাহলে বেসিক্যালি আমরা 2 + 2 cos 2 আলফা সমান 4 + 8 cos 2 বিটা লিখতে পারলাম। তো আমাদের কি আসে রেজাল্ট? ভাই আজকে কি ম্যাট্রিক্স পড়াবেন? হ্যাঁ আজকে ম্যাট্রিক্স পড়াই দিব, ম্যাট্রিক্সে বেশি কিছু নাই, সিম্পল একটা জিনিস পড়াই দেওয়া হবে। সো এখান থেকে কাটাকাটি করে তুমি আলফা আর বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবা। লাইক আমরা কি সম্পর্ক স্থাপন করতে পারি? আম, প্রথমত লেখা যায় যে 2 cos 2 আলফা সমান সমান লেখা যায় 2 + 8 cos 2 বিটা। তারপর 2 দিয়ে ভাই ডিভাইড এখানে কর, 2 + 2 cos বিটা হবে। 2 cos 2 বিটা 2 হবে এখানে। 4 × 2 = 8, এখানে তো আর চার নাম্বার লাইনে দেখেন এখানে আচ্ছা 4 নাম্বার লাইন, 2 cos 2 আলফা আর এখানে 4 × 2 = 8 হয়। 1 + 2 + 2 cos বিটা হবে। আচ্ছা লাইনটা আরেকবার বলো, আমি শুনতে পাইনি। ভাই ওই যে ওর উপরের লাইনে মানে 4 × 2 + 2 cos বিটা হবে। আচ্ছা তুমি বলতেছো এখানে এখানে 4 হবে। এখন না, উপরের লাইনে দেখেন 4 × 2 + 2 cos বিটা। 4 × 2, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 4 × ওয়ানের জায়গায় 2 হবে দেখেন। আচ্ছা 1 এর জায়গায় 2 হয়, বুঝতে পারছি যে এখানে 2 হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। 4 × 2 = 8 আর আমাদের এখানেও 8 থাকে। সো বেসিক্যালি এখানে তোমার আমাদের 6 থাকবে। 2 দিয়ে ডিভাইড করে দাও, cos 2 আলফা সমান সমান, আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে cos 2 আলফা সমান আমাদের এখানে একটা 8 থাকে, তো 3 + 4 cos 2 বিটা হয়। আচ্ছা 2 + 2 cos 2 আলফা। আচ্ছা আমরা এটা এভাবে না করে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করি। দেখেন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করি, লাইক মনে করেন এখান থেকে আমি 2টা কমন নিই, তাহলে 1 + cos 2 আলফা, আর এখান থেকে আমি 2টা কমন নিই, 1 + cos 2 বিটা। তো 1 + cos 2 আলফা ফর্মুলা আমরা জানি, যেটা হলো আমাদের 2 cos স্কোয়ার আলফা। আর আমরা এখানে লিখতে পারবো 8 × 2 cos স্কোয়ার বিটা। সো আমরা উভয় জায়গা থেকে এখানে আমাদের 4 আর এখানে 16 কাটাকাটি করলে cos স্কোয়ার আলফা সমান সমান 4 cos স্কোয়ার বিটা হবে। তার মানে আমরা বলতে পারবো cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা।
এটা আমাদের কস আলফা আর বিটার মধ্যে সম্পর্ক। আমাদের এরপরে, হ্যাঁ এই পরের ম্যাথটা দেখেন, আপনারা যদি সলভ করতে চান আপনারা, আমি জানি তোমরা কিভাবে করবো। লাইক আপনারা করবেন যে পি প্লাস কিউ ইকুয়াল টু 16, পি মাইনাস কিউ ইকুয়াল টু 10, যোগ করে পি বের করব, যোগ করে কিউ বের করব, তারপর তার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কি cos 60 কি করে দিব, হয়ে যাবে উত্তর। হ্যাঁ ওটা কারেক্ট প্রসেস, বাট এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে যেটা মনে রাখলে আপনার বেশ খানিকটা সময় সেভ হবে, অ্যাটলিস্ট 30 to 40 সেকেন্ড সেভ হবে। তো সেটা ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল এরকম যে এফ স্কোয়ার সাইন আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার কস আলফা বাই 2। সো এখানে সাইন, এখানে আমাদের যে এফ আর জি আছে, এফ আর জি এর পরিচয় হলো যে এফ হলো আমাদের ছিল সর্বোচ্চ বলের সর্বোচ্চ মান, আমাদের যে জি ছিল সেই জি হলো আমাদের বল দুইটার সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান যদি গিভেন থাকে, তাহলে যত কোণে ক্রিয়া করতে বলতেছে সেটাও আপনার গিভেন যদি থাকে, তাহলে আমরা ইজিলি ফর্মুলা বের করতে পারবো। মোস্ট প্রবাবলি এখানে আমাদের একটা স্কোয়ার হবে। সো আমাদের এখানে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো আবার 16। তো আমি 16 স্কোয়ার আলফা বাই 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, তো সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আর এখানে আমাদের জি হলো 10, সো 10 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার 30 ডিগ্রি। এটা করে দিলে আমাদের ডিরেক্ট অ্যান্সার বের হয়ে আসবে। তো এটা একটু, এগুলো একটু মনে রাখা আপনার জন্য 30-40 সেকেন্ড সেভ করতে পারবে। 30-40 সেকেন্ড আপনার কাছে অনেক বেশি না মনে হইতে পারে, বাট এরকম 10টা প্রশ্ন থেকে যদি 30 সেকেন্ড সেভ করা যায়, তাহলে আপনি 300 সেকেন্ড সেভ করে ফেললা, 6 মিনিট সেভ করে ফেলছো। তো 30-40 সেকেন্ড অনেক বড় সময় আর কি। তো এই টাইপের ম্যাথ আমরা সলভ করব যদি আমাদের লব্ধির দিক সেম থাকে। ঠিক আছে, লব্ধির দিক যদি সেম থাকে তাহলে মনে রাখবে বলের অনুপাত সেম থাকে। সদৃশকোণী ট্রায়াঙ্গেল হয়, তাই আমাদের বলের অনুপাত কি থাকে? সেম থাকে। এটা একটু মনে রাখতে হবে। যেমন আমাদের পি আর 3p আছে, তাহলে পি আর 3p এর অনুপাত যা, আমি পরবর্তীতে প্রথমটাকে 4 গুণ করছি, তার মানে 4p, আর পরেরটার আমি 18 একক বাড়াইছি, মানে 3p প্লাস 18 করছি। এই অনুপাতটা ফিক্স থাকবে। এটা হলো সদৃশকোণী ট্রায়াঙ্গেল হয় যদি তাদের লব্ধি সেম জায়গায় থাকে আর কি, লব্ধি একই দিকে ক্রিয়া করে। তো এখান থেকে আমাকে পি এর মানটা বের করতে বলছে। সো 3p প্লাস 18 ইকুয়াল টু 3 4 12p। সো এখান থেকে 18 ইকুয়াল টু আমরা লিখতে পারবো তোমার 9p। এখান থেকে p ইকুয়াল টু 2 আসবে অ্যান্সার। আর জিএসটির জন্য এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্যালকুলেটর ইউজ করতে হয় না, ম্যাক্সিমাম ম্যাথ ক্যালকুলেটর ছাড়াই করা যায়। সেজন্য এখান থেকে আপনি ভালো পরিমাণে কোশ্চেন পাবা, চিন্তা করে যেতে পারো আর কি। বলছে আমাদের পি ও কিউ বলের দুইটি বল আলফা কোণে ক্রিয়া করে, এদের লব্ধির মান √3q। পি বলের ক্রিয়া রেখার সাথে পি বল, পি বল মানে হলো ক্রিয়া রেখা মানে হলো লব্ধির সাথে 30 ডিগ্রি কোণ ক্রিয়া করে উৎপন্ন করে। আমার পি ও কিউ সম্পর্ক জানতে চাইছে। আমাদের বইয়ের মধ্যে অনেক বড় করে এটা করে দেওয়া, কিন্তু এটা করাটা সংক্ষিপ্ত ভালো নিয়ম আছে। তো আমরা ধরে নিই যে আমাদের এখানে পি বল, এই আমাদের কিউ বল, আর এই আমাদের লব্ধি আর বল। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা এই কিউ কে এখানে নিয়ে আসলাম, প্যারালাল শিফট করে কিউটাকে এভাবে নিয়ে আসলাম, সামান্তরিক যেহেতু নিয়ে আসতে পারি ভাবে বুঝতে পারো। এখানে কিউ, এখানে আমাদের পি, আর লব্ধি ক্রিয়া রেখার সাথে আমাদের 30 ডিগ্রি কোণ ক্রিয়া তৈরি করে, আর লব্ধিটা আমাদের √3q। সো এখন আমরা কি করব, এই ছোট ট্রায়াঙ্গেলে আমরা কসের ফর্মুলা অ্যাপ্লাই করব। সো কত আসবে? কস 30 ডিগ্রি, আমাদের আসবে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি সমান কি লিখতে পারবো? √3q হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার ডিভাইড বাই 2√3pq। সো এটা বেসিক্যালি কার ফর্মুলা? এটা আমাদের কসের কোসাইন রুল আমরা জানি। এটা ফর্মুলা এটা √3/2, এখানে আমাদের 3q² প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তো এখানে বেসিক্যালি 2q² থাকবে, আর নিচে আমাদের 2√3pq হবে। 2 কেটে দিলাম। তো আচ্ছা, আমরা 2 কেটে দিতে পারি, তারপর আমাদের গুণ করে দিলে 3pq সমান সমান আসবে 2q² প্লাস পি স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেন আমরা কি সলভ করতে পারি? দেন আমরা, আমাদের পি ও কিউ এর মধ্যে সম্পর্ক চাইছে না, আমরা পি কিউ দিয়ে ডিভাইড করে দিই। এটাকে পি কিউ দিয়ে ডিভাইড করার, আচ্ছা না না, পি কিউ দিয়ে ডিভাইড করার কোনো প্রয়োজন নাই। পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, ঠিক আছে। আচ্ছা, আলফা কোণে ক্রিয়া করে। আচ্ছা একটা সেকেন্ড, কোশ্চেনটা, না কোশ্চেন ঠিকই লেখা হয়েছে।
√3q, আচ্ছা 3q² p² - q²। উম না না না, ঠিকই লিখছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কোসাইন ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আমাদের বলছে যে আচ্ছা ভাই, হ্যাঁ কোসাইন হ্যাঁ, ফর্মুলাটা কি ঠিক আছে? কোসাইন ফর্মুলা কি ঠিক নাই? p² + - q²/2 ইন্টু √3, হ্যাঁ ভুল হয়েছে কোথাও কোসাইন ফর্মুলা আমাদের। না ভাই, ঠিকই লাগতেছে ওইটাও। না, কোসাইন ফর্মুলা ঠিকই আছে। আমি আচ্ছা দাঁড়ান, একটু কোশ্চেনটা আমি দেখে নিই, একটা সেকেন্ড অপেক্ষা করে। না ভাইয়া, ঠিকই, পি ঠিক বল আছে পি ঠিক আর আছে এফ এর ঠিক সাথে আছে। 30° কোণ উৎপন্ন করে, এটা কি লব্ধির সাথে 30° হ্যাঁ কোণ হ্যাঁ হ্যাঁ উৎপন্ন করে? হ্যাঁ হ্যাঁ, লব্ধির সাথে। না ঠিক আছে, আমাদের কোশ্চেন ঠিকই আছে, আমরা জাস্ট করতে থাকি, করলে আমাদের উত্তর মিলে যাবে। দেখেন p² - 3pq + 2q² = 0। আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। p² - 2pq - pq + 2q² = 0। সো এখান থেকে দেখো আমাদের কমন যায়, p কমন গেলে লিখতে পারবো p - 2q। ওখান থেকে আমাদের q কমন যায়, লিখতে পারবো p - 2q = 0। তার মানে আমাদের p - q আর p - 2q = 0। এখান থেকে আমাদের আসবে p = 0 অথবা p = 2q। সো অপশনে যেটা থাকবে, দুটো থাকতে পারে, একটা থাকতে পারে, ওটা আমাদের রাইট চিহ্ন হবে। আচ্ছা আহ আচ্ছা, একটু খুবই দুঃখিত, আমি স্ক্রিপ্ট নিয়ে পড়াই না, সেজন্য মাঝে মধ্যে একটু আমার মাথার মধ্যে হ্যাং হয়ে যায়। তো আশা করি সমস্যা হবে না। বলছে পিও এবং 2p দুইটি বল এই বিন্দুতে ক্রিয়াশীল এবং এদের লব্ধি 3p। তো এদের ছেদক, এদের ক্রিয়ারেখাকে যথাক্রমে BCE বিন্দু ছেদ করে, তার নিচের কোন সম্পর্কটি সঠিক? পরীক্ষাটা পাবেন, 100% শিওর থাকেন পাবেন। তো এটার ডেরাইভেশন আছে, আপনাকে ডেরাইভেশন শিখাবো না, আপনাকে আমি শর্টকাট শিখাবো। খেয়াল করে দেখেন, আমাদের পি বিন্দুকে ছেদ করবে ছেদকটা বি বিন্দুতে, তাহলে লিখবে হবে p/ab। p/ab, এ কোত্থেকে আসলে যে এ, আর এই যে আমাদের বি, p/ab প্লাস 2p কে ছেদ করে সি বিন্দুতে, আমি লিখবো 2p ডিভাইডেড বাই, এখানে এবি হবে, আর 2p ডিভাইড বাই এসি সমান সমান লব্ধি যেটা আমার 3p সেটাকে ছেদ করে ই বিন্দুতে, সো 3p ডিভাইডেড বাই আমাদের এই। সো এটি আমাদের কারেক্ট অ্যান্সার। সব জায়গা থেকে পিপি কেটে দাও, তাহলে 1/ab প্লাস 2/ac = 3/ae। এটা আমাদের অ্যান্সার। পরীক্ষায় জানতে চাবে নিচের কোনটি সঠিক, কোন সম্পর্কটি সঠিক। তো এখানে প্লাস থাকবে, মাইনাস থাকবে, অনেক কিছু করা থাকবে, তখন তোমাকে কারেক্টনেস এটা চুজ করতে হবে। এটা আমাদের বইতে আছে। ডেরিভেশনটা বেশ সহজ, বাট ডেরিভেশনটা মনে রাখতে হবে না আপাতত। ডেরিভেশনটা আচ্ছা, চিত্রটা দেখতে কিরকম হবে? চিত্র দেখতে এরকম হয় আর কি। এই আমাদের পি বিন্দু, পি বল, এই আমাদের 2p বল, এই আমাদের লব্ধি 3p বল। এই যে ক্রিয়ারেখাকে তোমার যথাক্রমে বি, সি এবং ই বিন্দুতে ছেদ করে। তো আমরা কি করি তখন? যে অ্যাঙ্গেল নিয়ে কোসাইন অনুপাত নিই, আমাদের এই সম্পর্কটা আসে। কিন্তু এগুলো করতে গেলে এক্সট্রা সময় নষ্ট হবে। তো তুমি এটা একটু মনে রাখো, তাহলে মনে রাখা বেশ টাফ না, একটু দেখলেই মনে থাকবে যে p/ab, 2p/ac, 3p/ae। আচ্ছা বলছে কোন বিদ্যুতের ক্রিয়ারত q - r, q+r আর q তিনটি বলের দিক একই ক্রমের কোন সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান্তরাল। তো জিজ্ঞাসা করছে তাদের লব্ধির মান কত হবে। সো আমরা তোমাকে আগেই বলছি, যদি সমবাহু ত্রিভুজ বলা থাকে এবং তিনটা বল বলা থাকে, তাহলে আমরা ডেফিনেটলি ভাবে এঁকে নিতে পারি। তাহলে আমাদের একটা বল q - r, একটা বল আমাদের q, একটা বল আমাদের q+r। তো একটু চিন্তা করে দেখো তো, q - r, q আর আমাদের q+r, তো এই তিনটা আমাদের কি সমান্তর শ্রেণীভুক্ত? কারণ দেখো এটার মধ্যে গ্যাপ আর, এটার মধ্যে গ্যাপ আমাদের আর। সো আর প্রত্যেকটা মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাদের 120°। সো বেসিক্যালি আমরা চাইলে কিন্তু সেই শর্টকাটটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটা হলো d√3। তো আমাদের অ্যান্সার হবে r√3। এটি আমাদের কারেক্ট ভাই, এটা অ্যান্সার। রিটেন আসলে কিভাবে করতাম? রিটেন আসলে কিভাবে করবো? রিটেন আসলে একদম সহজ। দেখেন রিটেন আসলে আপনাকে কি করতে হইতো, তোমাকে আচ্ছা আমি এটা করাই দিই, এক অঙ্ক করে করাই দিই, ভালো কোশ্চেন। যে রিটেনে আসলে আমরা লব্ধির মানটা বের করবো কিভাবে? তো লব্ধির মান যদি বের করতে হয়, তাহলে যে কোনো একটা বলের দিকে তোমার অনুপাত নাও লাগে, তোমাকে বের করতে হবে। মনে করো লব্ধি আমাদের কোথায় হবে, লব্ধি আমি ধরে নিলাম লব্ধি এখানে কোথাও হবে, মানে আমি জানি না লব্ধি কোথায় হবে, বাট ধরে নিলাম লব্ধি আমাদের এখানে হচ্ছে, যেটা আমাদের q - r এর সাথে তোমার থিটা কোণ তৈরি করতেছে। এই যে থিটা কোণ তৈরি করতে ধরে নিলাম। তারপর আমি কি করলাম,
আর cos থিটা বের করব। তো লব্ধির অনুভূমিক উপাংশ কি হবে? সবগুলা বলের অনুভূমিক উপাংশ। আর আর sin থিটা কি হবে? আর sin থিটা হবে তোমার লব্ধির মানে উলম্ব উপাংশ হবে কি প্রত্যেকটা বলের আলাদা আলাদা উলম্ব উপাংশের যোগফল। সো আর cos থিটা সমান লিখবো আমরা কিউ মাইনাস আর। এই কিউ মাইনাস আর, এই কিউ মাইনাস আর এই বলটার সাথে কত কোণ তৈরি করে? 0 ডিগ্রি কোণ তৈরি করে। সো কিউ মাইনাস আর cos 0। আমাদের কিউ কিউ মাইনাস আর এর সাথে কোণ তৈরি করছে 120 ডিগ্রি। তো লিখতাম কিউ cos 120 ডিগ্রি প্লাস এই যে আমাদের কিউ প্লাস আর, কিউ মাইনাস আর সাথে কোণ করছে 240 ডিগ্রি। সো লিখতাম কিউ প্লাস আর ইন্টু 200 cos 240 ডিগ্রি। আর সাইন থিটা সমান জাস্ট কসের জায়গায় সাইন বসে দিতাম, কিউ মাইনাস আর ইন্টু সাইন 0 ডিগ্রি আর কিউ সাইন 120 ডিগ্রি আর কিউ প্লাস আর সাইন 240 ডিগ্রি। সো আমাদের এখান থেকে দেখো তো একটু আর কস থিটার ভ্যালুটাকে আসে কিনা। আর কস থিটার ভ্যালু হবে কিউ মাইনাস আর, কস 120 ডিগ্রি ভ্যালু হলো মাইনাস হাফ, সো মাইনাস হাফ কিউ। আর কস 240 ডিগ্রি মান হলো আমাদের কস 6, 240 ডিগ্রি মান হলো বেসিক্যালি আমাদের এটাও মাইনাস হাফ মোস্ট প্রবাবলি কস 240 এর ভ্যালু। জি ভাই, ওটা মাইনাস হাফ। হ্যাঁ, সো মাইনাস হাফ কিউ বাই 2 মাইনাস আর বাই 2। সো আমরা আর কস থিটার ভ্যালু নিয়ে আসতে পারি। কত আসে দেখি তো কত। এখানে -1 কিউ, কিউ থাকে না কোনো, মোস্ট প্রবাবলি কোনো কিউ থাকতেছে না। আর এখানে মাইনাস আর, আর এখানে আমাদের মাইনাস আর বাই 2 -3 আর বাই 2। আমাদের আর সাইন থিটার ভ্যালু কত আসছে? আর সাইন থিটা আমাদের এটা 0, সাইন 120 ডিগ্রি ভ্যালু √3 বাই কিউ, √3/2 কিউ। আর আমাদের সাইন 240 এর ভ্যালু হলো মোস্ট প্রবাবলি -√3 বাই কিউ। সো -√3 বাই কিউ -√3 বাই 2 আর এটা কাটা -√3 বাই 2 ইন্টু আর। সো স্কোয়ার করে যোগ করে দাও, স্কোয়ার করে যদি যোগ করে দিই, আচ্ছা সাইন 120 এর ভ্যালু কি আমাদের √3/2? হাফ 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 কিউ, এক্সট্রিমলি সরি, হাফ কিউ। না ভাই, সাইন 120 তো √3/2 হয়। ও ওকে ফাইন, √3/2 ঠিকই ছিল। √3/2 কিউ -√3/2 কিউ। আর আমাদের এখানে -√3/2 আর, এই কাটা দিতে -√3/2 ইন্টু আর। সো এখন আর স্কোয়ার, আর স্কোয়ারের ভ্যালু কি হবে? এই দুটাকে স্কোয়ার করে যোগ করতে হবে, তারপর রুট করতে হবে। তাহলে আমাদের 9/4 আর প্লাস 3/4 আর যোগ করলে আমাদের 12/4 আর স্কোয়ার, মানে আর স্কোয়ার 3 আর স্কোয়ার। রুট করে দাও, কত হবে? √3 ইন্টু আর। এটা আমাদের লব্ধির ভ্যালু। তো বড় নিয়মে করলেও ওইটা আসবে, ওই শর্টকাট নিয়মে অ্যাপ্লাই করলেও ওইটাই আসবে। সো প্যারা নাই কোনো। আচ্ছা 5, 7, 8 তিনটি বল ভারসাম্য তৈরি করলে 5 ও 8 এর মধ্যবর্তী কোণ কত হবে? তো ভারসাম্যের কথা হইলো, ভারসাম্য ক্রিয়েট করার ব্যাপারটা এরকম যে আমাদের এখানে 5 নিউটন, এখানে আমাদের 7 নিউটন, আর এখানে আমাদের 8 নিউটন বল কাজ করতেছে, ঠিক আছে? 8 নিউটন বল কাজ করতেছে। লামির উপপাদ্যের ডেরিভেশন যদি কেউ দেখে থাকেন, সেটার মূল বেসিস ছিল যে আমাদের এই যে 5 আর 8 এর যে লব্ধি, সেটা 7 নিউটনকে নালিফাই করবে। আমাদের 5 আর 7 এর যে লব্ধি, সেটা 8 নিউটন নালিফাই করবে। আমার 7 আর 8 এর যে লব্ধি, আমার 5 নিউটন সেটা কি করবে? নালিফাই করবে। তো কোণগুলাকে ওরকম ভাবেই তোমার কি হবে? সাজাতে হয় ভারসাম্যে থাকার জন্য। তাহলে আমার 5 আর 8 এর মধ্যে কোণ চাইছে, তার মানে 5 আর 8 এর লব্ধি হবে 7 এর সমান। সো এটা একটু মনে রাখতে হবে। পি স্কোয়ার, অথবা ভারসাম্য থাকবে না, 2pq cos আলফা। সো এখান থেকে আর স্কোয়ার ভ্যালু হবে আমাদের 7 স্কোয়ার, পি হলো আমাদের 5 স্কোয়ার, কিউ হলো আমাদের 8 স্কোয়ার, আর 5 আর 40, 80, 80 cos আলফা। সো এখান থেকে আননোন কি? আননোন আমাদের শুধুমাত্র cos আলফা। আমি এখান থেকে cos আলফা ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো, সেটাই আমাদের অ্যান্সার হবে। এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা আমাকে বলতো 6 একক ওজনের একটি বস্তুকে 2টি বল টেনে নিয়ে যাচ্ছে, তাদের একটি আনুভূমিক অপরটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে। তো প্রশ্নটা সবসময় এরকম থাকবে তা না, তাদের একটা হইতে পারতো যেরকম যে আমাদের কোশ্চেনটা এখন কিরকম, আমাদের এখানে ডাব্লিউ ওজনের একটা বস্তু আছে, তো এটাকে একটা বল এভাবে আনুভূমিক ভাবে টানতেছে এবং আরেকটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে। সো অনুভূমিকের সাথে, তো অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে। সো এই যে অনুভূমিক, তার সাথে আমাদের 30 ডিগ্রি কোণ করে আছে। এখন জিজ্ঞাসা করা হয়েছে আমাদের যে
এই ডাব্লিউ বল দুটির মান কত, এখানে পি বল দিছো আর এখানে তুমি কিউ বল দিছো, তো পি ও কিউ এর মান কত হবে। তো এই টাইপের প্রবলেম যেহেতু তোমার সাম্যাবস্থায় আছে, কারণ কোথাও চলে যাচ্ছে না, বস্তুটা নড়তেছে না, কোথাও বলে না, এরকম কিছু বলা নাই, তো সাম্যাবস্থার কারণে লামির উপপাদ্য ইউজ করি। তো কোশ্চেন এরকম থাকতে পারতো যে বলছে একটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, অপরটা উলম্বের সাথে 20 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে বল দুটির মান কত। প্রশ্ন নানান ভাবে থাকতে পারে, বাট আমাদের প্রসিডিউর সেম। তো লামির থিওরেমটা কিরকম এভাবে ইউজ করবা খেয়াল করে দেখেন আপনারা। পি পি এর নিচে কি বসবে, পি এর নিচে বসবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ। তো আমাদের ডাব্লিউ এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, ডাব্লিউ এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো 30 আর 90, 120 ডিগ্রি। সো আমি বলবো সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু, যখন কিউ নিব তখন আমার কি করতে হবে, ডাব্লিউ এবং পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল নাও লাগবে। ডাব্লিউ পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো আমাদের সাইন 90 ডিগ্রি। যখন ডাব্লিউ নিব তখন আমার পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে, যেটা আমাদের কত হবে 150 ডিগ্রি, সো সাইন 150 ডিগ্রি। সো এখান থেকে আমার পি এর ভ্যালু জানা লাগবে, তো পি সমান লিখতে পারো ডাব্লিউ সাইন 120 ডিভাইডেড বাই সাইন 150, আর কিউ সমান আমাদের আসবে ডাব্লিউ সাইন 90 ডিভাইড বাই সাইন 150। সো এগুলো সবগুলো ভ্যালু জানি, আমাদের 6 একক ওজন বলে দেওয়া আছে, আমরা বের করতে পারবো। আচ্ছা আমি একটা কথা বলে দিই আপনাদের, কি বলে যখন ওমেগা সলভ শিট করতে দিই একটা একক ছিল এরকম 3 kgf। সো এই কেজিএফ মানে ওই কেজিএফ না, এই কেজিএফ মানে হলো কিলোগ্রাম ফোর্স, কিলোগ্রাম ফোর্স, যেটাকে বর্তমানে আপনারা লিখেন কেজি ওয়েট, কেজি ওয়েট। তো কেজি ওয়েট আর কেজিএফ তোমার কি ইকুইভ্যালেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। কেজিএফ যা কেজি ওয়েটও তা। তো এগুলা আমাদের সন্দেহের জন্য আর কি বাড়াই দেয়, কেজিএফ মানে হলো কেজি, কিলোগ্রাম ফোর্স আর কি কেজি ওয়েটের সমান, মানে 3 × 9.8। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় কনফিউজ করার জন্য এই টাইপের একক দিয়ে দেয়, কেজিএফ কেজি ওয়েট। কেজি ওয়েট আমরা দেখে অভ্যস্ত, কিন্তু কেজিএফ দেখে অভ্যস্ত না, কিন্তু কেজিএফ কিন্তু কিলোগ্রাম ফোর্স কেজি ওয়েটের মতো। তো এখান থেকে তোমার আচ্ছা বেসিক্যালি ভাই, একটা কোশ্চেন ছিল। আপনার যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণটা তৈরি করে, এটা এটাতে পি এর দিকে হইলে অঙ্ক মিলতো না? এটাও তো হইতে পারতো না। হ্যাঁ, কোশ্চেন ঠিক আছে, এটা হইতে পারতো, কিন্তু এটা হয় নাই কেন, এটা আমরা বলবো কোশ্চেনের ভুল। কোশ্চেনে জাস্ট বলছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ। এখন অনুভূমিক তো এটাও, পি ও তো অনুভূমিক বরাবর, তো পি এর সাথে 30 ডিগ্রি কোণ। তো যেহেতু আমাকে তো কিউ এর জন্য বলতে পারতো যে কিউ এর সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে সেটা না বলে কেন বললো যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ। তো এখানে হলে অঙ্কটা মিলতো না মোস্ট প্রবাবলি। এন্ড মিলবে না কেন, কারণ তোমার এখানে যদি 30 ডিগ্রি কোণ, মানে অঙ্কটা হইতো, কারণ আমরা জানি যে আমরা তখন দেখো এখানে লিখতাম কত, সাইন 30 ডিগ্রি লিখতাম না, সাইন 30 লিখতাম, আর সাইন 150 এর মান যা, সাইন কিন্তু 100। ভাই ওইরকম হলে কি সাম্যাবস্থায় থাকতো আদৌ? কারণ ওদিকে তো নালিফাই করার জন্য হ্যাঁ, কিছুই নাই বাম তোমার এখানে দিকে। নালিফাই করার মতো কিছু নাই। তো ফর দ্যাট রিজন আমরা ওভাবে নেই। এখানে কোশ্চেনে ভুল আসলে, কোশ্চেনে কেন মানে যদি আমার বলটা এইভাবেই থাকতো তো বলে দিত পি এর সাথে 30 ডিগ্রি কোণ, তোমাকে বলা থাকতো না অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ। সেই জন্য হলো আমরা বলটাকে ওই পাশে নিছি, যেন আমার এই দুইটা লব্ধি এটাকে নালিফাই করতে পারে। যদি এই বরাবর হইতো তাহলে এই দুইটা লব্ধি তো তোমার হয়তো এই বরাবর, কিন্তু নালিফাই করার মতো এখানে তো কিছু নাই, তো সেজন্য কিন্তু অঙ্কটা হইতো না। এই জন্য আপনাকে কিউটাকে ওই বরাবর নেওয়া হয়েছে। আর যদি এটাই মিন করতো যে পি এর সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে বলাই থাকতো যে পি এর সাথে 30 ডিগ্রি কোণ। আচ্ছা এই অঙ্কগুলা মনে হইতে পারে যে পরীক্ষা কখনো আসবে না, এগুলো বড় প্রশ্ন, কিন্তু শুনেন আপনাকে পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় এটা আসছে, কুয়েটে মনে হয় 16-17 সালে আসছে। তোমাকে এই জন্য আমি বলে দিই প্রুফ গুলার স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে, প্রুফ মনে রাখতে হবে না, প্রুফের স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে যে কি প্রুফ করতে বলছে। যেমন আমাদের লম্ব কেন্দ্র ও থেকে বিসি সিএ এবি বাহু বরাবর, লম্ব বরাবর তোমার কি হচ্ছে পি কিউ আর তিনটি বল ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, পি কিউ এর অনুপাত কত হবে। তো পি অনুপাত কিউ অনুপাত আর এর যে অ্যান্সার সেটা হয় সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। আর সাইন যেহেতু বাহুর সমানুপাতিক হয়, সাইন ল অনুযায়ী বলতে পারি আমরা, তখন এর সমানুপাত লেখা যায় এ অনুপাত বি অনুপাত সি। তো পরীক্ষায় তোমার কখনো প্রুফ আসবে না এমসিকিউতে, কিন্তু স্টেটমেন্ট গুলো আসতে পারে। তো তোমার কাজ হলো 8.1 8.2 আর 8.3-তে হাতে নিয়ে বসবা, একটা সাদা পৃষ্ঠার মধ্যে, এক পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে যতগুলো স্টেটমেন্ট আছে এরকম প্রুফ। দেখবা যে বলবে যে একটু পরে দেখবা যে সদৃশ বাহু সদৃশ বল কাজ করে 3 মাথায়, তখন এদের লব্ধি ভরকেন্দ্রগামী হয়, তাহলে নিচের কোনটি সত্য। তো এই টাইপের ম্যাথ আসতেই পারে। তো এগুলা পারার জন্য তোমাকে প্রুফ মনে রাখতে হবে না,
তোমাকে মনে রাখতে হবে স্টেটমেন্ট গুলা, যে কোনটার জন্য কি প্রুফ করতে বলছে সেই স্টেটমেন্টটা মুখস্থ রাখবা, পরীক্ষা ওইটা কাজে লাগবে। তো তোমার কাজ হলো স্টেটমেন্ট গুলা ভালো মতো মনে রাখা। ভাই আহ এই ম্যাথ গুলা কি বইয়ের রিটেনেও আসার মতো? মানে হ্যাঁ হ্যাঁ এগুলোর হ্যাঁ প্রুফ তো হ্যাঁ, বিশাল বড়। প্রুফ বিশাল বড় না, প্রুফটা লেন্থ বড়, বা প্রুফটা লাইন ছোট, মানে লাইনের লেন্থটা বড়। মানে একটা লাইন অনেক বিশাল বড় হয়, বাট চার মানে পাঁচ স্কিপ লাইন হয়। করে করতে হবে আর স্কিপ কি, করে একটু লাইন করবা, হ্যাঁ, স্কিপ। লাইন স্কিপ করে করবা, চেপাই লেখা লিখবা, মানে চাপাই চাপাই লিখবা, ছোট ছোট ফন্টে লিখবা, বাট পরীক্ষা আসার মতো, বইটা এর আগে আসতো এগুলা। তো বইটা আসার মতো এই ডেফিনেটলি, বছরও আসছে ভাইয়া। সেটাই বললাম, অবশ্যই এগুলো আসার মতো, এগুলো আসবেই। কিন্তু চুকুরেটে কি আসতে পারে? চুকুরেটে আসবে হলো তোমার স্টেটমেন্ট গুলা। তো ডেফিনেটলি একটা পৃষ্ঠার মধ্যে স্টেটমেন্ট গুলো লিখে ফেলবা। আমি অ্যাটলিস্ট এই কাজ করতাম, আমারও কাজে লাগছিল, কোন জায়গায় জানি আইওটি এক্সামে আসছিল মোস্ট প্রবাবলি। তো স্টেটমেন্ট গুলো মুখস্থ করে ফেলবা, স্টেটমেন্ট পরীক্ষা আসবে। আর অন্যরা এগুলো স্কিপ করবে, কারণ তারা ভাববে যে এগুলো বড় অঙ্ক। বাট তুমি স্কিপ করবে না, তুমি স্টেটমেন্ট গুলো পড়ে যাবা। কুয়েট 16-17 সালেও এরকম প্রশ্ন আসছিল। তো মাথায় রাখতে হবে একটু, স্টেটমেন্ট গুলা একদম সুন্দর মতো খাতায় লিখে নিবে, প্রুফ পড়তে হবে না। আচ্ছা, আমাদের বলছে একই আনুভূমিক রেখায় 5 মিটার দূরে অবস্থিত এ ও বি বিন্দুতে 7 মিটার লম্বা তারের প্রান্তদ্বয় বাঁধা। ওকে, 5 কেজি ভরের একটি অংশ, একটি আংটা অবাধে গড়াতে পারে, তাহলে তারের টান কত হবে? তো আপনাকে এগুলা এগুলা এর মধ্যে আসার মতো, কারণ এগুলা বেশি বড় হয় না, ছোট হয়। তো প্রথমে তো বুঝতে হবে, যখন আমি তারকে ঝুলাই দিব, তার যখন ঝুলাই দিব, একটা রিং ঝুলাই দিব, তো মনে রাখবেন, তারে যদি কোনো কিট দেওয়া না হয়, কিট, কিট মানে কিট্টু যদি না বাঁধেন, তাহলে তারের টান বল সব জায়গায় সমান থাকে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তুমি তারে মনে করো ধরে রাখছো কিছু দিয়ে, বাট তুমি গিট দাও নাই, যদি গিট না দাও, সব সময় টান বলের মান কি হবে? ফিক্সড হবে। এটা মাথায় রাখতে হবে। যখন, যদি আমরা কখনো গিট না দিই, তারের সর্বত্র টান বলের মান ফিক্সড হবে। আর অবাধে যদি গড়াতে দিই, তাহলে আমার রিংটা গড়াতে 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 এসে একদম মিডল পয়েন্ট এসে তোমার থেমে যাবে, একদম মিডল পয়েন্ট এসে থেমে যাবে। এগুলো তোমাকে মনে রাখতে হবে, এটা নেচার। তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, এটা আমাদের নেচার। সো টান বলের মান থাকবে আমাদের সমান। ভাই কি আর বললেন বুঝি না, একটু আরেকবার রিপিট মানে করবেন? বললাম, যদি কোনো একটা আংটাকে একটা তারের মধ্যে দিয়ে অবাধে গড়াতে দেই, তাহলে সবসময় এটা একদম মিডল পয়েন্ট এসে থেমে যাবে। মানে তুমি জাস্ট নর্মালি একটা তারের মধ্যে একটা আংটা ঝুলাই দিছো আর কি, এখান থেকে একটা আংটা ঝুলাই দিছো, এই আংটাটা স্লাইড করে 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 কোথায় এসে থেমে যাবে? একদম মিডল পয়েন্ট এসে থেমে যাবে। এটা লজিক আছে কারণ, বাট লজিক আপাতত না জানলেও হবে। সো আমাদের এখন জিজ্ঞাসা করছে টান বলের মান কত হবে। তো একদম মিডল পয়েন্ট যেহেতু বললাম, আমার এতটুকু ডিস্টেন্স হলো 5 মিটার। সো ডেফিনেটলি আমাদের এই ডিস্টেন্স হবে 2.5 মিটার, আর এইটা হবে আমাদের 2.5 মিটার। আর আমাদের তার অর্ধেকে, অর্ধেক তারের দৈর্ঘ্য কত? এটা আমাদের হবে 3.5 মিটার, আর এখানে আমার থাকবে 3.5 মিটার। তো যে কোনো একটা, এটা হলো আমাদের 3.5 মিটার। তাহলে এই সম, আচ্ছা ভাই, এখানে তো আমাদের দুইটা তার 3.5 আর একটা 3.5 হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যদি দুইটা আলাদা হইতো আর আরেক পাশ দিয়ে আংটি ঝুলাই দিতাম, তাহলে আংটিটা কোথায় এসে ওইটাই শেষ বললাম, হইতো? যদি আমাদের কিট দাও থাকতো এখানে, লাইক মনে করো কিট দাও আছে, তাই দুটো তার হয়ে গেছে, আলাদা তার হয়ে গেছে, সিঙ্গেল তার না। একটা তারে যে কোনো জায়গায় গিট বেঁধে আমি কি করলাম? ঝুলাই দিলাম। তখন কিন্তু বস্তু সে কোথায় থামবে সেটা অনেক কিছু ডিপেন্ড করবে। আমাদের নাই ওটা, ওটা আমাদের নাই। আপনি এটা পড়বেন একদম ডিরেক্ট স্ট্যাটিক্সে গিয়ে, ফার্স্ট ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে আপনাদের মেকানিক্যাল কোর্স থাকবে, সেখানে গিয়ে আপনি ইনশাল্লাহ পড়বেন। ওটা আপনাদের আছে ওখানে। ওখানে অনেক কিছু ভেরিয়েবল ডিপেন্ড করে যদি তারে গিট দেওয়া থাকে। আমাদের এই জন্য ইন্টারে কোনো বইতে তুমি দেখবা না কোনো তারে গিট দেওয়া আছে। গিট দিলে কি হয়? পুরা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে যায়, সেটা ডিফারেন্ট থিং, ওটা আপনাদের আপনাদের না জানলেও চলবে। আর এক্ষেত্রে আমাদের 3.5 হবে যদি কোনো কিট দেওয়া না থাকে, সিঙ্গেল তার হয়। এখন আমাদের বেসিক্যালি কাজ করতে হবে। তো কি করব আমরা? আপনারা চাইলে যে কোনো একটা অ্যাঙ্গেলে বের করে নিতে পারেন, মনে করো থিটা অ্যাঙ্গেলটা বের করে নিতে পারো, কি অ্যাপ্লাই করে? ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে। সো আমরা লিখে ফেলতে পারো সাইন থিটা সমান সমান 2.5 ডিভাইড বাই 3.5 দিয়ে থিটা বের করতে পারো। তাহলে এই থিটা জানি আমরা, এই থিটাও জানি। তো বেসিক্যালি আমাদের এই কোণটা আমাদের জানা আছে। অথবা তুমি চাইলে কি করতে পারো, এই 2 থিটা ডিরেক্ট একসাথে বের করতে পারো। এই যে 2 থিটা আছে বা এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল ডিরেক্ট একসাথে বের করে ফেলতে পারো, যেটা আমার পছন্দের। আমি করতাম যেটা, সেটা হলো কজ আলফার ফর্মুলা অ্যাপ্লাই করতাম। তো কজ আলফার সমান আমাদের ছিল 3.5 স্কোয়ার প্লাস 3.5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 3.5 ইন্টু 3.5। এখান থেকে কস আলফার ভ্যালু ডিরেক্ট বের করে ফেলতাম, আলফার ভ্যালুটা চলে আসো ডিরেক্ট। অথবা তুমি চাইলে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে দ্বিগুণ করেও করতে পারো, তোমার ইচ্ছা। সো আমার এখন কাজ কি? আমার কাজ হলো লামি অ্যাপ্লাই করা।
তো এই বরাবর টি বল কাজ করতেছে আর এই বরাবর টি বল কাজ করতেছে, তো একটা টি বের করলে তো হয়। সো টি ডিভাইডেড বাই বাকি দুইটা মধ্যবর্তী কোণ। সো বাকি দুইটা মধ্যবর্তী কোণ কি হবে? আমার এই অ্যাঙ্গেলটা লাগবে। তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা তোমার হবে দেখো সাইন পাই মাইনাস আলফা। আর যখন ডাব্লিউ নিব, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নেওয়া লাগবে, সেটা হলো আমাদের কি? সাইন আলফা। ওকে, আচ্ছা মনে হয় হ্যাঁ ঠিকই আছে। সাইন পাই মাইনাস আলফা এন্ড এটা আমাদের হয় সাইন আলফা। সো টি সমান সমান ডাব্লিউ উপরে সাইন আলফা এন্ড নিচে আপনার থাকবে সাইন আলফা, কাটাকাটি গিয়ে টি সমান সমান ডাব্লিউ আসবে। ভাই আলফা তো আপনি পুরা কোনটা ও ধরছেন, আচ্ছা, তাহলে পাই মাইনাস আলফা ওকে হয় না। ওকে, আচ্ছা এক্সট্রিমলি সরি, আমি একটু এই জন্যই নোটেশন আচ্ছা চেঞ্জ করে দিচ্ছি, নোটেশন না, এটা টু আলফা, এইটা আমাদের টু আলফা, এটা আমাদের আলফা, এখন তো ঠিক আছে। তো ডাব্লিউ সমান হবে সাইন আলফা ডিভাইড বাই সাইন টু আলফা, এটি আপনার অ্যান্সার হবে। এখানে আলফা ভ্যালু আপনি জানেন, মান বসাই দিবা, ডাব্লিউ মান জানি, আমাদের টি এ ভ্যালু চলে আসবে। তুমি চাইলে সাইন আলফা এইভাবে বের করতে পারো, বাট এইভাবে না বের করে ওই আগের প্রসেসে বের করে বেটার, যেটা হলো আমাদের সাইন আলফা সমান সমান লিখতে পারবা 2.5 ডিভাইড বাই 3.5। আচ্ছা ঠিক আছে, আমাদের বলছে 10 মিটার লম্বা ও আচ্ছা, এখানে এই ম্যাথ গুলা সলভ করার জন্য আমরা হলাম মোমেন্টের ধারণাটা অ্যাপ্লাই করব। মোমেন্ট, সো মোমেন্ট মানে কি? তোমাদের জন্য আপাতত মোমেন্টটা মনে রাখতে পারো টর্কের সমতুল্য। টর্কের সমতুল্য। তো টর্ক আর মোমেন্টের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, বাট তোমাদের জন্য আপাতত আমাদের লেভেলের জন্য আমরা মোমেন্ট আর টর্কে সেম ধরতে পারি, সেম রাশি ধরতে পারি। তো মোমেন্ট বা টর্ক এই দুটারই কাজ কি? এই দুটার কাজ হলো ঘূর্ণন প্রবণতা তৈরি করা, ঘূর্ণন প্রবণতা তৈরি করা, ঘূর্ণন প্রবণতা তৈরি করা। আর যখন একটা বস্তু তোমার লাইক সাম্যাবস্থা থাকে বা মনে করো তোমার স্ট্যাটিক অবস্থায় আছে, তখন কি হয়? তখন কিন্তু তোমার ঘূর্ণন প্রবণতা থাকে না। লাইক একটা জিনিসের ঘূর্ণন প্রবণতা কখন হবে? লাইক আমরা এটা পড়ছি, কাপল বা দণ্ড তৈরি হয় আর কি, যে কোন একটা পাতের মধ্যে যদি আমাদের সমান্তরাল বাহু তোমার কাজ করে, বিসদৃশ সমান্তরাল বাহু যদি কাজ করে এবং সমান মানে তাদের লব্ধির মান জিরো হয়, লব্ধির মান জিরো হয়, কিন্তু এদের মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হয়, একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হয়। তো কিন্তু ঘুরে তো না, তো ঘুরতো কখন? মানে এই জিনিসটা তোমার একটা কোন একটা পয়েন্টকে কাজ করে ঘুরতো কখন? যখন আমাদের এই বলের মান দুটো সমান না হয় অন্য কিছু হইতো। অর্থাৎ আমার যদি মোমেন্টের ভ্যালুটা জিরো না হয়ে অন্য কিছু একটা থাকতো, তাহলে কিন্তু ঘূর্ণন প্রবণতা তৈরি হইতো, মানে ঘোরার মতো ভাব আসতো আর কি বেসিক্যালি। সো যখন একটা বস্তু স্ট্যাটিক অবস্থা থাকবে, আপনি মনে রাখবেন যে তার মোমেন্টের মান বা টর্কের মান তোমার কি হবে? জিরো হবে। তখন বস্তুটা কেবলমাত্র স্থির অবস্থা থাকবে। যদি টর্কের মান কিছু থাকে বা মোমেন্টের মান কিছু থাকে, তার মানে বস্তু ঘুরতেছে। আর যদি তোমার না ঘুরে, তার মানে কি মোমেন্টের মান জিরো। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আপনার অনেকগুলো অঙ্ক ইজিলি হয়ে যাবে। যেমন আমাদের বলছে 10 মিটার লম্বা ও 20 নিউটন ওজনের সুষম দণ্ড। তো মনে রাখতে হবে, যখন একটা সুষম দণ্ড যার ওজন আছে, সেই ওজনটা একদম খাড়া মিডল পয়েন্টে কাজ করে এবং খাড়া নিচের দিকে কাজ করে। এটা আমাদের সেই 20 নিউটনের ওজন বল। এবং এটা আমাদের এ নাম দিলাম, এ বি দণ্ড যেহেতু বলছে, তো এ প্রান্ত, এটা আমাদের বি প্রান্ত। তো এই দৈর্ঘ্য হবে আমাদের 5 মিটার, আর এই দৈর্ঘ্য হবে আমাদের 5 মিটার। মিডল পয়েন্টে আমাদের ওজন বল কাজ করে, ভরকেন্দ্র মিডল পয়েন্টে হয়। সো আমাদের এখন বলছে যে সি বিন্দু, সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে, কোন একটা বিন্দু আছে সি, যেখানে আমাদের মুক্তভাবে ঝুলানো আছে। তো মনে করেন সি, আমাদের বি বলে ওজন দিছি, বি বলে কত ওজন দিছি? 12 নিউটন ফোর্স দিছি, 12 নিউটন ফোর্স দিছি। তো ডেফিনেটলি এই পাশে কোনো ফোর্সই নেই, আপনার বস্তুটা ঠাস করে ঘোরা শুরু করবে, বাইরে দিকে নেমে যাবে। তো এটাকে যদি সাম্য অবস্থায় রাখতে চাই, আমাকে এই মাঝখানে কোথাও এক জায়গায় কি দেওয়া লাগবে? কোন একটা অবলম্বন দেওয়া লাগবে, যার ভিত্তিতে আমার এই দুইটা ফোর্স কি হবে? নালিফাই হবে, আদারওয়াইজ সম্ভব না। এখানে এটা কেন হবে না? যদি মনে করো এখানে যদি আমি কোনো কি বলে তোমার স্থাপনা রাখি বা খুঁটিটা যদি এখানে রাখি, তাহলে দেখো এই তুমি বাস্তব লাইফে চিন্তা করো, এখানে খুঁটি দেওয়া আছে আর এখানে তুমি ফোর্স দিছো, বস্তু কি তোমার সমান্তরাল থাকবে? কোনোদিন না, বস্তু তোমার ঠাস করে পড়ে যাবে এই ডান দিকে। তো বস্তুকে, এই দণ্ডটাকে যদি তোমার সমান্তরাল রাখতে চাই, মানে স্ট্যাটিক অবস্থায় রাখতে চাই, তাহলে অবশ্যই খুঁটিটা আমার এখানে দেওয়া লাগবে, এটা আমার সি বিন্দু হবে। তো জিজ্ঞাসা করছে সি বিন্দুর অবস্থান কি হবে?
তো এই ম্যাথগুলো সলভ করার জন্য মানে সবচেয়ে বেটার ওয়ে কি, সবচেয়ে বেস্ট ওয়ে হলো মানে সি বরাবর একটা প্রেশার তো কাজ করবে ডেফিনেটলি, ফোর্সে মানে আমি জানি, বা ধরে নিলাম পি বল। তো তুমি কি করবা, পি এর সাপেক্ষে মোমেন্ট নিবা, পি এর সাপেক্ষে কি নিবা, মোমেন্ট নিবা। পি এর সাপেক্ষে ডাব্লিউ ফোর্সের জন্য মোমেন্ট নিবা, পি এর জন্য এই বি 12 মিটার ফোর্স কাজ করছে সেটার জন্য কি দিবা, মোমেন্ট নিবা। মোমেন্ট নিলে অঙ্কগুলো ইজিলি মিলবে। তো এই ডিস্টেন্সটা আমি জানি না, এই ডিস্টেন্সকে ধরে নিলাম এক্স, আর আমি আগেই বলছিলাম মিডল পয়েন্টে কাজ করতেছে, ওটা ছিল 5। তাহলে আমাদের বাকি অংশ কতটুকু, বাকি হলো আমাদের 5 মাইনাস এক্স। সো আমি পি এর সাপেক্ষে এই 20 নিউটন আর 12 নিউটনে কি নিব, সামেশন মোমেন্ট নিব। তো হলো 0। তো কি কি মোমেন্ট কাজ করতেছে আমাদের, এই 20 নিউটন আমাকে কোন দিকে ঘুরতে যাচ্ছে দেখেন তো, 20 নিউটন ঘুরতে চায় এই দিকে, আর এই 12 নিউটন ঘুরতে চায় কোন দিকে, 12 নিউটন ঘুরতে চায় আমাদের এই দিকে। সো যে কোনো একটা ডিরেকশনকে তোমার কি ধরতে হবে, পজিটিভ ধরতে হবে, আর একটা ডিরেকশনকে নেগেটিভ ধরতে হবে। আমার পছন্দ যেটা হলো কাউন্টার ক্লকওয়াইজ, ওই মোমেন্টটাকে আপনি ধরবেন পজিটিভ, আর যেটা ক্লকওয়াইজ ঘুরতে চায় সেই মোমেন্টটাকে আপনি ধরবেন নেগেটিভ। তাহলে 20-র জন্য যে মোমেন্টের আচ্ছা ভাই, ডাব্লু যে ওইটা ক্লকওয়াইজ ঘুরাইতেছে এটা বুঝলাম কিভাবে, কারণ এটা তো একদম মিডলে না। হ্যাঁ মানে না মানে চিন্তা করে দেখেন, লাইক এই বরাবর কিছু টানতেছেন, ঠিক আছে, এই বরাবর কিছু একটা টান দিচ্ছেন, এই বরাবর শুধুমাত্র এই বরাবর টান দিতেছো, ঠিক আছে। যদি এই বরাবর টান দাও, এটার সাপেক্ষে এটা কোন দিকে রোটেট করবে তুমি বাস্তব জীবনে চিন্তা করে দেখো। লাইক তুমি নিজে টান দিচ্ছ, আমার কি এই প্রান্তটা উপরের দিকে উঠে যাবে না, মানে ও স্লাইডের মতো আচ্ছা, চিন্তা করে মানে দেখেন। আমরা পি এর সাপেক্ষে কোন দিকে ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ, ওইভাবে পি এর বিবেচনা করব। সাপেক্ষে, ইয়েস, পি এর সাপেক্ষে কোন দিকে ঘোরাচ্ছে জি ডেফিনেটলি। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা এখন লাইক একবার ডাব্লিউ ছিল 20 নিউটন, সো আমরা এখন কি করতে পারি, মোমেন্ট নিব। মোমেন্টের ফর্মুলা জানেন সবাই, মোমেন্টের ফর্মুলা হলো আর ইন্টু এফ, আর ইন্টু এফ। তাহলে দূরত্ব কত, 5 - x, ফোর্স কত 20 নিউটন, তাহলে 20 × 5 - x। আর এটার জন্য মাইনাস নেবো বলে দিছি আগে, তো 12x ইকুয়াল টু আমাদের 0 হবে। সো এখান থেকে 60 মাইনাস ইকুয়াল টু 30। হ্যাঁ, আমাদের এখান থেকে দেখো আমাদের 60 মাইনাস 32x ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত আসবে, 60/32। এটা আমাদের এক্স এর মান। পি প্রান্ত হতে এতটুকু ভিতরে আমাদের সি ক্ষতিটা অবস্থিত। তুমি আজকে এই কোশ্চেন ব্যাংক খুলবা, কোশ্চেন ব্যাংক খুলে যতগুলা ম্যাথ দেখবা যে যেখানে বলছে যে এখানে অবস্থান, ওখানে খুঁটি রাখছে, কত বল প্রয়োগ করলে তোমার সাম্যাবস্থা থাকবে, 90% ম্যাথ এই মোমেন্টের কনসেপ্ট দিয়ে হয়ে যায়। তো যতগুলা ম্যাথ আছে সবগুলো তুমি চেষ্টা করবা এই মোমেন্টের কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্কগুলা করার। এর মোমেন্ট নিব না। এর মোমেন্ট নিব না, কারণ এতে কোনো ফোর্স নাই। ফোর্স না থাকলে ওটার জন্য তো কোনো মোমেন্ট ক্রিয়া করবে না। হইতে পারতো এতে কোনো আচ্ছা ভাই, ফোর্স যদি আছে, ফোর্স থাকতো তাহলে কি নিতাম? অবশ্যই নিতাম, অবশ্যই। ফোর্স থাকলে ডেফিনেটলি নিতাম। লাইক মনে করো যদি এইভাবে থাকতো আর কি, যদি এইভাবে থাকতো তাহলে আরেকটা মোমেন্ট যোগ হইতো এখানে, আমাদের পরবর্তী অঙ্কে আছে সবগুলার জন্য মোমেন্ট নাও লাগবে, যতগুলা ফোর্স আছে সবগুলোর জন্য মোমেন্ট নাও লাগবে, এবং তাদের সামেশন কত হবে, 0 হবে যদি সাম্যাবস্থা থাকে, যদি তোমার ভূমির সমান্তরালে থাকে, স্ট্যাটিক অবস্থা থাকে। এই যদি থাকতো, এই থাকতেই পারতো, এখানে এ একটা ফোর্স দিয়ে দিছে আমাদের, এটা একটা অংশ, এর পরের অংশে ছিল উভয় জায়গায় 5 নিউটন ফোর্স বাড়াই দিছি। মনে করো এতে আরো 5 নিউটন দিছি, আর এখানে আমি 17 নিউটন দিছি। এখন তোমার এই এক্স এর অবস্থান কি হবে, এই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের এই ইকুয়েশন তো ফিক্স একই থাকতো, চেঞ্জ হতো কোথায়, চেঞ্জ হতো যে আমি এখন লিখতাম এভাবে যে আমাদের 20-র জন্য লিখতাম এভাবে 20 × 5 - x, আর আমাদের যে এ আছে না, এই এ এর জন্য কি লিখতাম, লিখতাম 5 এদের ডিসটেন্স কত, এদের ডিসটেন্স হলো তোমার 10 - x, আমি লিখতাম 10 - x, 5 × 10 - x প্লাস, প্লাস না মাইনাস 17 আমাদের হলো 17 বলে দিছে আর কি, যে উভয় প্রান্তে 5 নিউটন বল যোগ করছে এক্সট্রা, তাহলে 17x = 0। এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারতাম। তো যতগুলো ফোর্স হবে প্রত্যেকটার জন্য কি নেওয়া লাগবে, মোমেন্ট নেওয়া লাগবে, এবং মোমেন্ট নেওয়া লাগবে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে। যদি স্ট্যাটিক থাকে, তুমি মনে করো পি এর সাপেক্ষে না নিয়ে আমি ডাব্লিউ সাপেক্ষে নিয়েও 0 করতে পারতাম, কিন্তু আমি সেটা কেন করলাম না, কারণ আমি পি এর মানটা জানি না। আমি এখানে পি এর মানটা জানি না সেই হিসাবে আর কি, যে আমি যেটার মান জানি না তার সাপেক্ষে মোমেন্ট নিলাম, কারণ এটার সাপেক্ষে মোমেন্ট 0 হবে, তাইলে আমার এই পি নিয়ে বা এটার উপর প্রেশার কত সেটা নিয়ে হিসাব নিকাশ করা লাগতেছে না। কিন্তু সবসময় চেষ্টা করবা এরকম বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে যেটার মান তোমার অজানা, তাহলে তো অঙ্কগুলো সহজ হবে। আচ্ছা ভাই, লাস্টে যে 17 নিউটনের ওটা দেখালেন, ওটা একটু আরেকবার দেখাবেন? ও মানে বলছে যে এটা একটা প্রশ্ন, এটা বইতে আসছিল,
তার পরের প্রশ্ন বলছিল যে উভয় প্রান্তে 5 নিউটন ফোর্স এক্সট্রা যোগ করছো, তাহলে এখানে 5 নিউটন হইতো আর এখানে 17 নিউটন হইতো, তাহলে সি এর অবস্থান কোথায় হইতো? তাহলে এখন আমার এক্সট্রা একটা 5 নিউটন ফোর্স আছে, সেটার জন্য আমার টর্ক হবে, তো মানে মোমেন্ট হবে। তো আমি 5-এর জন্য মোমেন্ট যখন লিখতাম, তা 5 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, এটা তো মিডল পয়েন্ট 5, আর এটা 5 মাইনাস এক্স, তাহলে আমার আসতো 10 মাইনাস এক্স। আর তারপর মনে করো আমাকে বলা হয়েছে, মানে তারপর 20 নিউটনের জন্য আমি লিখতাম 20 ইন্টু 5 মাইনাস এক্স, তারপর আমি 17 নিউটনের জন্য লিখতাম 17 ইন্টু এক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমার এক্স এর ভ্যালু বের হইতো যে কোথায় এই সি বস্তুকে রাখলে এটা সাম্য অবস্থা থাকবে। তো যতগুলো বল থাকবে প্রত্যেকটার জন্য মোমেন্ট নেওয়া লাগবে। এই তো আমাদের প্রশ্ন এটাই ছিল। আরো আর এখানে আচ্ছা, তারপর আমাদের বলা হয়েছে যে 5 ফিট দীর্ঘ একটি দড়ি এক প্রান্ত উলম্ব দেয়ালে আটকানো, অন্য প্রান্ত 10 ফিট ব্যাসার্ধের একটি সুষম গোলকের সাথে যুক্ত। গোলকের ওজন √5 কেজি হলে দড়ির টান কত? তো এই ম্যাথ গুলো আপনারা লামি উপপাদ্য ইউজ করে করতে পারো, বাট লামি ইউজ না করে এর যে সহজ উপায় করা যায় সেটা হলো বিপরীত ট্রায়াঙ্গেল সূত্র অ্যাপ্লাই করে। ওটা আমরা সচরাচর অ্যাপ্লাই করি না, বাট ওটা অ্যাপ্লাই করা উচিত। এই আমাদের একটা গোলক, আর এই হলো আমাদের রশি, এই যে সেন্টার পয়েন্ট, এই হলো আমাদের রশি। সো আর এই হলো এখন কি কি বল কাজ করবে, তো এই বরাবর টান বল কাজ করবে, এই বরাবর টান বল কাজ করবে, আর এই বরাবর আমাদের কাজ করবে রিয়েকশন ফোর্স। এই যে এই বরাবর কাজ করবে আমাদের রিয়েকশন ফোর্স, আর ডাব্লিউ বরাবর কাজ করবে আমাদের ওজন ফোর্স। সো এই তিনটা বলের তোমার সাম্যাবস্থায় আছে, তো লব্ধির মান বের করতে বলছে। সো আপনারা চাইলে কিন্তু এখন লামি অ্যাপ্লাই করতে পারো, বাট লামি অ্যাপ্লাই না করে আমি তোমাকে সহজ প্রসেস দেখাই। খেয়াল করে দেখো, আগে দেখো টি বলে ধারক, আচ্ছা ট্রায়াঙ্গেলের নামগুলো বলে দিই, ও এ বি। সো ওবি এর দৈর্ঘ্য কত হবে? আমাদের 5 ফিট হলো রশি আর 10 ফিট হলো ব্যাসার্ধ, তাহলে ওবি হলো আমাদের 15 ফিট। সিমিলারলি এবি কত? এবি হলো আমাদের আহ এবির মান জানি না, আর আমাদের ও এর মান কত? ও এর মান হলো 10 ফিট ব্যাসার্ধ, তাহলে এবির মান হবে √15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তো বেসিক্যালি √225 মাইনাস 100, 225, হ্যাঁ 225 মাইনাস 100, √125, বেসিক্যালি 5√3, 5√5, 5 25 125, 5√5। তাহলে এবি হলো আমাদের 5√5। এখন আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করব, মানে বিপরীত ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কিরকম? খুবই সিম্পল। তোমাকে এই সবগুলো বলকে একটা ত্রিভুজের 3টা বাহুর দিকে বিবেচনা করতে হবে। যেমন আমরা যদি বলি যে এই ট্রায়াঙ্গেল ত্রিভুজ ও এ বি তে, আমরা বলবো ওবি বরাবর টি নিউটন বল কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু এবি বরাবর কি কাজ করতেছে, আর বা এই বাহুতে কোনো বল আছে কিনা, বা ও এ বরাবর কোনো বল কাজ করতেছে কিনা, তো সেগুলা মনে রাখবো কিভাবে, বা কিভাবে আমি ফিট করাবো। তো খেয়াল করে দেখো, আমরা জানি বলকে সমান্তরাল তোমার রূপান্তর করা যায়, মানে প্যারালাল ট্রান্সফর্ম করা যায়। তো এই যে আমাদের ডাব্লিউ জনের ফোর্স আছে, এটাকে আমি এই বরাবর বিবেচনা করতে পারি, এই এবি বাহু বরাবর বিবেচনা করাইতে পারি। আর আমার যে রিয়েকশন ফোর্স আছে সেটা দেখাই যাচ্ছে যে আমাদের এই ও এ বাহু বরাবর কাজ করতেছে। তো তুমি যদি এই যে তিনটা তিনটা বলকে একটা ত্রিভুজে তিনটা একই ক্রমে তিনটা বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে একটা ফর্মুলা লেখা যায়। কি ফর্মুলা লেখা যায়? ফর্মুলা খুবই সিম্পল, টি বাই ওবি, মানে যে বল আর তার ধারক রেখা, বেসিক্যালি এবি বাই ডাব্লিউ আর ও এ বাই আর, এটা আমাদের লেখা যায়। তো আমাদের দড়ির টান বল চাইছে, টান বল টি, টি সমান হবে এবি বাই ওবি ইন্টু ডাব্লিউ। তো এবি কত? এবি আমাদের 5√5, আমাদের ওবি কত? ওবি আমাদের 15, আমাদের ডাব্লিউ কত? ডাব্লিউ আমাদের √5। সো আমাদের অ্যান্সার কি দাঁড়ায়? এখানে 3 আর 5, 3 5 15, আমাদের অ্যান্সার হবে 15 কেজি, 15 কেজি। এবি বাই ডাব্লিউ নাকি ডাব্লিউ বাই এবি হবে? ও সরি, এক্সট্রিমলি সরি, উল্টা লিখছি। মানে বেসিক্যালি হবে আমার এবি ইন্টু ওবি, আমি উল্টা লিখছি মাঝখানে, তারা এই যে ডাব্লিউ বাই এবি হবে, ডাব্লিউ বাই এবি হবে, আর বাই ও এ হবে। তাহলে আমাদের টি সমান দাঁড়ায় ডাব্লিউ বাই এবি ইন্টু ওবি। তো ডাব্লিউ হলো আমাদের √5, আর এবি হলো আমাদের 5√5,
আর ওবি আমাদের হলো 15, √5 কাটা সমান সমান আমার আসবে 3 কেজি। এটা আমাদের টান বলের মান। তো এটা একটু দেখাইলাম, এগুলো পরীক্ষাতে দেখাবে না, পরীক্ষা আপনি ডিরেক্ট এটা লিখবেন, পরীক্ষায় ডিরেক্ট তুমি এটা লিখবা, তোমার অঙ্ক মিলে যাবে। তো লামির উপর তো ইউজ করা যায়, বাট ওটা অনেক ঝামেলা হয়ে যায়, আলফা ধরে আলফা ভ্যালু বের করা, ওগুলা ঝামেলা। তার চেয়ে তুমি যদি বিপরীত ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করো এটা ভালো হয় আর কি। শর্ত হইলো তোমার এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু বরাবর একটা করে বল থাকতে হবে একই ক্রমের, এই যে টি ডাব্লিউ আর একই ক্রমের, তাহলেই তুমি কেবলমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ পারবেন না। আর অবশ্যই সাম্যাবস্থা তৈরি করতে হবে, সাম্যাবস্থা তৈরি করতে হবে। আর এই ধারণা থেকে কিন্তু আমার আসে যে যদি তিনটা বল সাম্যাবস্থা তৈরি করতে হয়, তাদের দ্বারা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা পসিবল হইতে হবে। যদি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা পসিবল না হয়, তাহলে কিন্তু তোমার সাম্যাবস্থা থাকতে পারে না ওই তিনটা বল। আমাদের বলছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি হালকা এবি দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপর অনুভূমিকভাবে অবস্থিত। এ ও বি বিন্দুতে 2W ও 3W ওজন ঝুলানো হলে পেরেক দুটি কোন অবস্থানের জন্য, কোন অবস্থানের জন্য তোমার এদের চাপ সমান হবে। সো কোশ্চেনটা অনেক লেন্দি, বাট ম্যাথটা সহজ। আমাদের এখানে এ প্রান্তে 2W ঝুলাইছি, আর আমি এখানে 3W ঝুলাইছি। আমার এখানে একটা খুঁটি আছে, এখানে আরেকটা খুঁটি আছে, এদের চাপ সমান চাইছি, ঠিক আছে। তার মানে এখানে পি বল, এইটা আমাদের সেই পি বল। আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। মধ্যবর্তী দূরত্ব আমাদের 10 সেন্টিমিটার। তো আমি এখন কি করবো, সবার আগে খেয়াল করে দেখো সাম্যাবস্থায় আছে, তা মানে ঊর্ধ্বমুখী কি বল 2P বল, আর নিম্নমুখী আমাদের 5W বল, দুটো সমান হবে। তাহলে পি সমান সমান আমাদের 5W/2। তো এখন আমাকে জানতে চাইছে যে এই খুঁটি দুটোর অবস্থান কি হবে। তো আমি ধরে নিলাম যে এ প্রান্ত থেকে আমাদের x সেন্টিমিটার দূরে, ঠিক আছে, এই খুঁটিটা x সেন্টিমিটার দূরে, এটা আমাদের মাঝখানে 10 সেন্টিমিটার। তাহলে আমার এতটুকু কত হবে? 20 - x সেন্টিমিটার। পুরোটা 20, সরি 20 - x না, 20 - 10 - x, 20 - 10 - x কত হবে? 10 - x। সো আমাদের এতটুকু ডিস্টেন্স কত? 10 - x। সো আমরা কি করব, তোমাকে আগেই বলছি, তোমাকে মোমেন্ট নিবা যে কোনো, যে কোনোটা সাপেক্ষে। তুমি চাইলে এখন এরা সাপেক্ষে নিতে পারো, তুমি চাইলে এই বিন্দু সাপেক্ষে নিতে পারো, তুমি চাইলে এই বিন্দু সাপেক্ষে নিতে পারো, তুমি চাইলে এই বিন্দু সাপেক্ষে নিতে পারো, তোমার ইচ্ছা, যে কোনোটা সাপেক্ষে তুমি নিতে পারো। তো আমি মনে করো 2W সাপেক্ষে মোমেন্ট নেই, ঠিক আছে। তা 2W সাপেক্ষে পি, তো পি ঘোরানোর চেষ্টা করতেছে কোন দিকে? পি ঘোরানোর চেষ্টা করতে তোমার এদিকে, এই পি ঘোরানোর চেষ্টা করে এদিকে, মানে বেসিক্যালি এন্টি ক্লকওয়াইজ। আর আমাদের এটা ঘোরানোর চেষ্টা করে এইদিকে, ক্লকওয়াইজ। তাহলে এটার জন্য পজিটিভ মান নিব, এটার জন্য পজিটিভ নিব, আর এটার জন্য আমি নেগেটিভ নিব। সো আমরা লিখবো পি ইন্টু এক্স, পি ইন্টু এক্স প্লাস পি ইন্টু 10 + x প্লাস মাইনাস 3W ইন্টু 10 - x ইকুয়াল টু কত? 0। পি এর জায়গায় বসাতে পারি কত? 5W/2। তাহলে 5W/2 ইন্টু এক্স, 5W2 ইন্টু 10 + x মাইনাস 3W ইন্টু 10 - x ইকুয়াল টু 0। W W W কাটা, তাহলে 5/2x প্লাস 5/2 ইন্টু 10 প্লাস 5/2x মাইনাস 30 প্লাস 6x ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের থাকে টোটাল 5 × 3 = 8x ইকুয়াল টু 8x ইকুয়াল টু ওই পারে চলে গেলে 30 মাইনাস কাটা গেলে 5, 5 × 5 = 25। তাহলে x ইকুয়াল টু আসবে তোমার 5/8 সেন্টিমিটার। হ্যাঁ, px আমাদের এটার জন্য হলো p ইন্টু 10 + x, 5/2 ইন্টু 10 25 আসে। হ্যাঁ ঠিক আছে, 5/2 + x, আর এখানে আমাদের -30x আর প্লাস 3x। তাহলে 5x প্লাস 3x মিলে আমাদের 8x হয়, আর এখানে 5। হ্যাঁ ঠিক আছে, 5/8 সেন্টিমিটার। তো এটা আমাদের অ্যান্সার হবে যে এই এ প্রান্ত থেকে এত মিটার ভেতরে আমাদের প্রথম খুঁটি, তার থেকে এত মিটার দূরে দ্বিতীয় খুঁটি।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বলছে একটি সোজা সুষম রডে এক প্রান্তে 10 কেজি ওজনের একটি বস্তু ঝুলানো আছে, ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে অবস্থিত খুঁটির উপর অনুভূমিকভাবে স্থির থাকে। খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি হলে রডের দৈর্ঘ্য ও ওজন বের করতে বলছে। তো আমরা আবার সিমিলারলি কি আঁকবো, একটা চিত্র আঁকবো। আম, চিত্রে আমাদের এখানে এ প্রান্ত, একটা প্রান্ত 10 কেজি ওজনের বস্তু ঝুলাইছে, তো এখানে আমাদের 10 কেজি ভরের বস্তু আছে। 1 মিটার ভেতরে একটা খুঁটি, খুঁটির উপর স্থির থাকে, ঠিক আছে। আর খুঁটির উপর চাপের পরিমাণ বলেছে 30 কেজি। খুঁটির উপর চাপের পরিমাণ হলো 30 কেজি। আর আরেকটা বল কাজ করবে এই নিচের দিকে, কি জন্য? কারণ হলো তোমার এখানে 10 কেজি ভরের একটা ওজন কাজ করবে, সেটা হলো তোমার আহ, সুষম দণ্ডের, আচ্ছা ওজন বলা নাই, ওজন ডাব্লিউ, ওজন আমাদের ডাব্লিউ। ওকে। আর এখানে আমার আরেকটা প্রান্ত আছে, ওটা আমার ম্যাটার করে না। আমি তোমাকে বলছিলাম যে ওজন সবসময় মিডল পয়েন্টে কাজ করে, ঠিক আছে। তাহলে এতটুকু ডিস্টেন্সকে আমি এল ধরলাম, ঠিক আছে। এই আমি যে খুঁটি, সরি আমাদের রড আছে, সেই রডের দৈর্ঘ্যকে 12 ধরছি। তাহলে অর্ধেক হবে কত আমাদের এল, এটা আমার তাহলে এল। আর এই প্রান্ত থেকে 1 মিটার ভেতরে, তাহলে এটা হবে আমাদের L-1। সো এখন বেসিক্যালি এটা আমি L/2 -1 হবে না? 12-1 কেন হবে না? পুরোটা 12, আচ্ছা, পুরোটা 12, অর্ধেক এল, 1 মিটার ভেতরে, 1 মিটার এখানে, তাহলে এখানে বাকি আছে L-1। তো এখন আমরা কি করবো, এখন আমরা হলো আমরা তোমার মোমেন্ট নিব। তো তুমি কার সাপেক্ষে মোমেন্ট নিবা? স্থির থাকে বলছে, সো মোমেন্ট মান 0 হবে। সো আমি কার সাপেক্ষে মোমেন্ট নিব? তো মোমেন্ট নেওয়ার জন্য তো অনেক কিছু করা যেতে পারে। তো সবার আগে আমরা এখানে কি চিন্তা করতে পারি? সবার আগে দেখেন, তোমার এখানে 10 কেজি ভর কাজ করতেছে, বল দিছো। আর আচ্ছা, 1 সেকেন্ড, একটু ওয়েট। W সমান 20 হবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, হ্যাঁ ডাব্লিউ সমান 20, সেটা আমরা বুঝতেই পারতেছি যে আমরা আগের যে কনসেপ্ট অনুযায়ী 30 অ্যাপ্লাই করে আমরা ডাব্লিউ সমান 20 কেজি নিয়ে আসতে পারবো। সো এটা তো কোনো প্যারা নাই। এখন জাস্ট মোমেন্ট নিবেন, তুমি চাইলে এটার সাপেক্ষে মোমেন্ট নিতে পারো। তাহলে আমাদের 10 × 1 মাইনাস ডাব্লিউ ইন্টু L-1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কত আসে? 30 মাইনাস ডাব্লিউ মানে 20, 20L প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এল সমান সমান কত আসে? 5/2। হ্যাঁ 5/2। তাই 12 সমান কত আসে আমাদের? ও 5/2 আসে না মোস্ট প্রবাবলি। আচ্ছা 30/20 হবে। ওয়েট এ মিনিট, আমাদের এখানে 30, 30 ইন্টু 1, সরি 10 ইন্টু 1 প্লাস মাইনাস 20 ইন্টু L-1 ইকুয়াল টু 0। তাহলে 10 মাইনাস 20L প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এল সমান সমান আসবে 30/20 মানে 3/2। তাহলে এল হলো 3/2, তাহলে 12 কত হবে? 3 মিটার। তাহলে আমার দণ্ডের দৈর্ঘ্য হলো 3 মিটার। তো মোমেন্ট দিয়ে এরকম লেভেলের অঙ্ক সবচেয়ে বেশি আসে। তো মোমেন্ট দিয়ে অঙ্ক করবা, সবগুলো অঙ্ক হয়ে যাবে। তুমি আজকে কাজ হলো আমাদের কি বলে কি কোশ্চেন ব্যাংকে সবগুলো অঙ্ক চেষ্টা করবা মোমেন্ট দিয়ে করার জন্য, এই টাইপের ম্যাথগুলা। যদি কোনো অঙ্ক না হয় তখন আমাকে জিজ্ঞাসা করবা যে কেন মোমেন্ট এটা হইলো না। ভাই ডিবিপি তে কি মোমেন্টের অঙ্ক দিয়ে দিবেন? ডিপিপি তে মোমেন্টের অঙ্ক থাকবে অনেকগুলা, ইয়েস। এগুলো বেশি আসবে, তো এগুলো চেষ্টা করবা মোমেন্ট দিয়ে করার জন্য। আচ্ছা, আমাদের কিন্তু কালকে একটা এক্সাম হবে ফিজিক্যাল অপটিক্স এর উপর। ফিজিক্যাল অপটিক্স এর ডিপিপি দেওয়া বাকি আছে, আজকে দিয়ে দিব ফিজিক্যাল অপটিক্স এর ডিপিপি। তোমাদের কালকে এক্সাম দিবেন। আর রাবি পরীক্ষার জন্য আর কি একটু মিসিং গেছিল, বাট রাবি পরীক্ষা শেষ, আমাদের আবার 5 দিন টানা পরিশ্রম করতে হবে অনেক ভালো মতো। বলছে ভাইয়া নিউটনিয়ান মেকানিক্স আর কাজ ক্ষমতা শক্তির সলভটা দেওয়া হয় নাই মনে ও হয়। আচ্ছা, হ্যাঁ ওটা সলভ, ঠিক আছে ওটা সলভ হতে দিব, প্যারা নেই। আচ্ছা সলভ মানে যে এক্সামে সলভ না, আর ডিপিপি সলভ দেওয়া হয়নি। জি ভাই, এক্সামের সলভ। ঠিক আছে, আচ্ছা ওটা ওটা ক্লাস নেওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই। ওটা ক্লাস নিলে বেটার হবে। আচ্ছা আমি আজকে রাতে ওটা ক্লাস হবে, ঠিক আছে। যদি কেউ জয়েন হও তো হইলো, না হইলো নাই। কারণ আমি এমনি রেকর্ড করার সময় কয়টায় ভাইয়া? রাতের দিকে, মনে করো 11টার দিকে, ভাই 11টার দিকে। লিংক দিয়ে আচ্ছা ঠিক দিন আছে, ভাইয়া। লিঙ্কটা আচ্ছা দিয়ে। আমি আচ্ছা লিঙ্ক পাঠাই দিব না, ওখানে তোমার ক্লাস তো আমার এমনিও না লাগে সলিউশন করার জন্য, তো থাকলে থাকলে, না থাকলে কোনো সমস্যা নেই। আহ, জি ভাই দিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না, ঠিক আছে।
আচ্ছা, 16 মিটার দীর্ঘ ও 200 কেজি ওজনের একটি বিম প্রান্তের দুই খুঁটির উপর দাঁড়ায় আছে। আচ্ছা, দুই প্রান্তের দুটি খুঁটির উপর দাঁড়ায় আছে। 160 কেজি ভর একজন লোক কোথায় দাঁড়ালে অবলম্বন দুটির উপর চাপের অনুপাত 1:2 হবে? সো সবার আগে চিত্র আঁকি আমরা একটা। চিত্র এঁকে 16 মিটার দীর্ঘ, 200 কেজি ওজন। তো প্রথমত একদম শিওর যে এই বরাবর ডাব্লিউ কাজ করতেছে আমাদের 200 কেজি। তো দুই প্রান্তে খুঁটি আছে, এই প্রান্তে একটা খুঁটি, এই প্রান্তে একটা খুঁটি, একটা অনুপাত পি আর একটা অনুপাত আমাদের 2p। তো লোকটা কোথায় দাঁড়াবে? যেখানে দাঁড়ালে আমাদের হলো চাপের অনুপাত পি 2p হবে আর কি। তো তুমি চাইলে এখন কি করতে পারো, লাইক মনে করো আচ্ছা এক সেকেন্ড, একটু ওয়েট। আচ্ছা, আপনারা এই ম্যাটারটা সলভ করেন, আমি একটু আসতেছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, যে কোনো এক জায়গায় দাঁড়া করাই দেন। মনে করেন আপনারা এখানে দাঁড়া করাই দিছো, তো এখানে আমাদের ডাব্লিউ আরো কাজ করবে, যেটা হলো 160 কেজি ভর। লোকটা ওয়েট অনেক বেশি। সো এখন কি করতে পারি আমরা, দেখেন আমরা লিখতে পারবো 3p সমান সমান 160 প্লাস 200। তাহলে পি সমান সমান আসবে তোমার 360/3, 120 কেজি আসবে। তাহলে এই বরাবর এই তক্তার উপর আমাদের 120 কেজি ভর কাজ করবে, আর এই তক্তার উপর ভর কাজ করবে আমাদের 240 কেজি। তো অবস্থান জানতে চাইছে না, তো সিমিলারলি তুমি এখন কি করবা, এখানে এক্স ধরে নাও। তাহলে এটা হবে তোমার 8 - x, এতটুকু ডিস্টেন্স হবে 8 - x। আর তারপর এতটুকু ডিস্টেন্স কত হবে, এটা তো ফিক্সড 8 মিটার, অর্ধেক যেহেতু। মোমেন্ট নাও যে কোনোটা সাপেক্ষে, মনে করো এটার সাপেক্ষে মোমেন্ট নিব। তাহলে ডাব্লিউ ঘুরাবে এইদিকে, 200 ঘুরাবে এইদিকে, মানে ক্লকওয়াইজ ঘুরাবে নেগেটিভ, ক্লকওয়াইজ ঘুরাবে নেগেটিভ, এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরাবে, এটা আমাদের পজিটিভ। তাহলে আমি লিখতে পারবো এভাবে 160 ইন্টু এক্স মাইনাস 160 ইন্টু এক্স মাইনাস 200 ইন্টু 8 প্লাস 240 ইন্টু 16 ইকুয়াল টু 0। এখানে 8 লিখছি কারণ কি, আমার এ পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 8 - x প্লাস এক্স 8 হয়, সেজন্য নাও। তো মাইনাস 160x ওই পারে পাঠাই দিই আমরা। তাহলে এই পারে থাকে আমাদের 1600 প্লাস 240 ইন্টু 16 ইকুয়াল টু 160x। সো আমাদের অ্যান্সার কত আসে? অ্যান্সার মোস্ট প্রবাবলি আসবে তোমার, আচ্ছা ক্যালকুলেটর ইয়ে করে দেখতে হবে, 14 আসবে। 14 আসবে। 14, তাহলে এখান থেকে 14 মিটার মানে এই যে এই পাশে বস্তুটা, তার মানে হলো আমার এর প্রান্ত থেকে 2 মিটার গভীরে, আর এর প্রান্ত থেকে আমার 16 মিটার গভীরে। তো এটা কোনো ম্যাটার করে না, বুঝছো, যে তুমি ডাব্লিউ কে কোথায় বসাইছো। তুমি এই পাশে বসো, ওই পাশে বসো, তোমার মান অটোমেটিক ওইভাবেই আসবে, তোমার মান অটোমেটিক ওইভাবেই আসবে। তো এই পাশে বসাও, ওই পাশে বসাও, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে তোমাকে ইনক্লুড করছি, যেগুলো তোমাকে দেখে যেতে হবে। কি কি দেখে যেতে হবে একটু লিস্ট করে দিই, এগুলা দেখে না গেলে আপনি ভুল কাজ করবেন। সেটা হলো আহ আপনাদের কাছে কি সবার এসওএমএস এর বইটা আছে? জি ভাই আছে। আচ্ছা, তাহলে আমি একটু এসওএমএস এর বইয়ের আমি একটু মার্কিং করে দিই কিছু অঙ্ক, যে অঙ্কগুলো আপনাকে মাস্ট করতে হবে। তো এই অঙ্কগুলো যদি করে যাও তা ভালো, কারণ ম্যাথ তো আমার বানায় দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ বই থেকে, কারণ অলমোস্ট সব অঙ্ক বই থেকে আসে এই অধ্যায়ের জন্য। সো তোমাকে আমাদের এসওএমএস স্যারের বইতে 8.2 এর 8.2 এ যখন যাবা,
8.2 এর, আচ্ছা 8.1 থেকে বলি দিই। 8.1 এর 8.1 এর আমাদের এইট পয়েন্ট ওয়ান এর 5-এর 2 নাম্বারটা, তারপর আমাদের আছে হলো 8 8 নাম্বার, এন্ড আমাদের হলো কত নাম্বার, 9-এর 4 নাম্বার স্টেটমেন্টটা, 5-এর স্টেটমেন্টটা একটু মনে রাখবেন। বলছে যে এবি ও এসি এর লব্ধি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্রগামী হলে ত্রিভুজটি কিরকম হবে। পরীক্ষা এটা আসবে যে তোমার ত্রিভুজটি কিরকম হবে, ত্রিভুজটি সমকোণী হবে। আর না, সমদ্বিবাহ তো আছে অপশনে হ্যাঁ, আবার। মানে ওই তো যে কোনো একটা থাকবে, হয় সমকোণী থাকতে পারে, সমদ্বিবাহু থাকতে পারে, অথবা এরকম বলবে, এতে বলবে সমকোণী, বিতে বলবে সমদ্বিবাহু, সিতে বলবে ও কোনোটি নয়, ডিতে বলবে উভয়টি। তো হু নোস কি আসবে, বাট স্টেটমেন্টটা মনে রাখতে হবে। আর তারপর আপনার হলো 12 নাম্বারটা, 12 2 নাম্বারে স্টেটমেন্টটা মনে রাখবেন। ডিরেক্ট অঙ্ক করতে পারবা, আলফা সমান সমান কিউ মাইনাস পি বাই কিউ। ও সরি, এটা 1 নাম্বার, 12-1, এটা 12-1-এ। আর 12-2-এ, 12-2 অলরেডি এর আগে পরীক্ষা আসছিল, টেক্সেল পরীক্ষা আসছে। এগুলো 100 সেকেন্ডের মধ্যে করা পসিবল যদি তুমি আগে থেকে করে যাও। আর 8.2 থেকে, আচ্ছা কোনোটা না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন নিঃসন্দেহে, জোর করে মুখস্থ করতে হবে না, আমাকে জাস্ট জিজ্ঞাসা করবেন তাইলেই হবে। তারপর আমাদের 8.2 এ 6 6-এর 1 নাম্বার, তারপর হলো তোমার তারপর 6-এর 1-এর পর হলো 7 নাম্বার আমি করাই দিছি, 7-এর 1 নাম্বার চেষ্টা করবেন ত্রিভুজের বিপরীত শত্রুতা পারেন কিনা, 7-এর 1 নাম্বারটা করার চেষ্টা করবেন। এই যে আমাদের যে লাইক অনেক বেশি ভালো করতে চাইলে 7-এর 4 নাম্বার স্টেটমেন্টটা মুখস্থ রাখবেন, স্টেটমেন্টটা মুখস্থ রাখবেন। 8 নাম্বার স্টেটমেন্ট গুলো মুখস্থ রাখবেন, 8-এর স্টেটমেন্ট গুলো মুখস্থ রাখতে হবে, খাতার মধ্যে লিখে রাখবেন স্টেটমেন্ট গুলা, ম্যাথ নেই, স্টেটমেন্ট গুলো মনে রাখবেন আর কি। আপনাদের 8.2 এ আর 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 তেমন কিছু লাগবে না। আর যদি বেশি একটু আরেকটা বলা যেতে পারে, সেটা হলো 15 নাম্বার স্টেটমেন্টটা। 15 স্টেটমেন্ট গুলো দিয়ে মানগুলো দিয়ে দিবে, আপনাকে ফর্মুলা অনুযায়ী বসাতে হবে আর কি। আর 8.3 অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। তো 8.2 এর 8.3 এর উদাহরণগুলো আপনি ভালো মতো করবেন। উদাহরণটা ভালো মতো করবেন। উদাহরণের মধ্যে স্টেটমেন্ট আছে, এটা এর আগে পরীক্ষা আসছিল, কুয়েট পরীক্ষায় আসছিল। উদাহরণ 3-এ, তারপর উদাহরণ দুই স্টেটমেন্ট, এগুলো সব স্টেটমেন্ট গুলো মুখস্থ রাখার চেষ্টা করবা, যেন মান দিয়ে দিবে, বুঝছো, মান বলে দিবে, পিও কিউ বলা এখানে, কিন্তু পরীক্ষা হলে মান বলে দিবে যে 10 নিউটন, 15 নিউটন, তাহলে ডি বরাবর সরে যায়, ডি এর মান কত হবে। তো স্টেটমেন্ট গুলো মুখস্থ রাখলে ভালো হয় আর কি। আর আমি দেখাই দিব আর কি, এখন ম্যাক্সিমাম গুলো দেখাই দিব আর কি স্টেটমেন্ট গুলো কিভাবে আসছে, বাট স্টিল স্টেটমেন্ট গুলো মনে রাখলে তোমার জন্য বেটার। আর 8.3 এ আমাদের 12 নাম্বার 12 নাম্বার স্টেটমেন্ট, 12 নাম্বার স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে। স্টেটমেন্ট স্টেটমেন্ট গুলা পরীক্ষা আসবে, 12 নাম্বার আসছে এর আগে, সেজন্য আপনাকে একটু ভালো মতো মনে রাখতে হবে। 9 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার স্টেটমেন্ট, 10 নাম্বার স্টেটমেন্টটা মনে রাখতে হবে। আর হলো আর বাকিগুলা মানে আমাদের এসওএমএস আর 8.3 1 থেকে 5 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলা তুমি চেষ্টা করবা, এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। 1 থেকে যে 5 আছে এগুলা করার চেষ্টা করবা, মোমেন্ট দিয়ে দেখো পারবা কিনা, মোমেন্ট দিয়ে করার চেষ্টা করবা, দেখবা অঙ্কগুলো বেশ ইজি লাগতেছে তোমার কাছে। তো চেষ্টা করো মোমেন্ট দিয়ে সলভ করার। 1 থেকে 5 এগুলো বেশি ইম্পর্টেন্ট, দেখবে 1 থেকে 5-এর ডান দিকে তাকায় দেখো, কুয়েট রুয়েট চুয়েট বুয়েটে এসে বসে আছে। তো এগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, 1 থেকে 5। আর 15 থেকে 15 16 17 এইগুলো স্টেটমেন্ট মনে রাখতে হবে। 15 16 17 স্টেটমেন্ট মনে রাখতে হবে। 15 16 17 স্টেটমেন্ট মনে রাখতে হবে।
তো এই বাইরে আমার মনে হয় না কোনো কিছু পড়ার তোমার দরকার আছে। লাইক তোমার বইও করা, মানে অন্য কোনো জায়গা কিছু করাই লাগবে না, খালি এইগুলো স্টেটমেন্ট গুলো মনে রাখবেন আর হলো কিউ ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা। আর এই কয়েকটি স্টেটমেন্ট মনে রাখবা। আর এই বাকি অঙ্কগুলো বললাম, এগুলো একটু ভালো মতো দেখবেন। আমার মনে হয় না এইবারে কোনো কিছু তোমার পরীক্ষা আসার মতো। ভাই রিটেনের জন্য স্থিতিবিদ্যা কিভাবে ভালো করলে ওহো, করা যাইতে পারে? রিটেনের জন্য তো রিটেন কি বোর্ড পরীক্ষা রিটেন না অ্যাডমিশনের রিটেন? ভাই অ্যাডমিশনের। অ্যাডমিশনের রিটেন, আচ্ছা। বোর্ড পরীক্ষা রিটেন বলে বলতাম যে দাগানো অঙ্ক করে দিব, এই দাগানো 5টা অঙ্ক বাইরে কিছু আসবে না, এরকম আমাদের কলেজে বলছে। and আমি মিলাই দেখছি আসলে সত্যি কথা, ওই 5টা অঙ্কের বাইরে কিছু আসে না 8.3 থেকে। আর অ্যাডমিশনের জন্য যদি আমি স্ট্যাটিক্স পড়তে চাই ভালো মতো, তাহলে তাহলে কি করতে হবে? সবার আগে একটা বই সব পারতে হবে, একটা বই সব অঙ্ক পারতে হবে, যে কোনো একটা বইয়ের সব অঙ্ক পারতে হবে। এটা এসএমএস স্যার হইলে সবচেয়ে বেস্ট হয়, কারণ ওনার মধ্যে আমার কাছে স্ট্যান্ডার্ড লেখা আর কি। আমি বলিনি এইসব কথা, এইসব কথা আমার স্যার বলছিল আমাকে। যে স্যারের কাছে আমি পড়তাম বা যে স্যারদের কাছে আমি পড়ছি তারাই বলছে যে তারা হলো এসএমএস স্যারের বই এটা একটু স্ট্যান্ডার্ড বই 8.3 এর জন্য, 8 এর জন্য। তো এখানকার প্রত্যেকটা অঙ্ক যদি তুমি পারো, তোমার অ্যাডমিশনের রিটার্নের জন্য আর কিছু করা লাগবে না। অনলি এই বইটা ভালো মতো পড়তে হবে, তোমার সব জায়গায় কমন পড়বে, এর বাইরে কিছু আসবে না। মোমেন্ট আমাদের নাই, মোমেন্টের অঙ্কগুলা ঝামেলাযুক্ত, যেগুলো আমাদের নাই এগুলা আদিকালে ছিল, মানে 2011, 12, 13 এর দিকে ছিল। আমাদের কিন্তু মোমেন্ট নাই, তো মোমেন্ট নিয়ে মাথা ব্যথা নাই আমাদের। আমাদের 8.1, 8.2, 8.3 প্রত্যেকটা অঙ্ক তুমি পারো, তোমার আর আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। এটা একদম সলিডলি বলে দিলাম। আর তুমি চাইলে মিলাও দেখতে পারো, লাস্ট 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, আমাকে দেখাও যে এই অঙ্কটা আমার এই বইয়ের বাইরে আসছে। সবগুলো সেই সেম কনসেপ্ট দিয়ে হয়ে যায়। এর মধ্যে 90% কনসেপ্ট হলো মোমেন্টের, ওই যে মোমেন্টে মাত্র দেখালাম যে এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে, এই অঙ্কগুলো তোমার সবচেয়ে বেশি আসে। তো এগুলো যদি ভালো মতো পারো, আমার মনে হয় না তোমার 8.3 থেকে কেউ তোমাকে আটকাতে পারবে আর কি। আচ্ছা, আমি কিছু অঙ্ক নিছি যেগুলো হলো বেসিক্যালি আর ভাইয়া গতিবিদ্যার ক্ষেত্রে কোন বইটা বেস্ট হবে? এই গতিবিদ্যার জন্য বলবিদ্যা দুইটার জন্যই বেস্ট হলো তোমার এস ওয়ামেসারের বই। এন্ড তুমি এমনকি আগে এস ওয়ামেসারের বইটা কিন্তু ভালো উদাহরণ দেখবেন, উদাহরণ দেখবা, বুঝছো? উদাহরণ দেখবা। অ্যাডমিশনে এখন বেশ চালাকি করে, তারা হলো উদাহরণ অঙ্ক দেয়, যে অঙ্কগুলো আমরা কিনি না। আর লেটেস্ট বই কিনতে হবে, লেটেস্ট বইয়ের কিনে সেখানকার সব ম্যাথ প্লাস উদাহরণ করতে হবে। এই দুইটা চ্যাপ্টারের জন্য এই বইয়ের বাইরে কিছু করা লাগবে না, এই বইয়ের বাইরে কিছু আসবেও না। হ্যাঁ, আর এবারে বইয়ের বাইরে কিছু আসবে, এই বইয়ের বাইরে কিছু আসে, যেমন ডিনামিক্স আছে, ডিনামিক্সে যেমন হেলানো তল দিয়ে একটা ছুঁড়ে মারলে প্লাসটা কিরকম হয়, এইটা হলো বইয়ের বাইরে, এটা পড়ার মতো আর কি। এটা কেতাবুদ্দিন স্যারের বইতে আছে। কেতাবুদ্দিন স্যারের বই সবাই পড়তে বলে, কিন্তু আমার লাইফে আমি কেতাবুদ্দিন স্যার পড়ছি, আমি পুরোটা পড়ে গেছি, আমার কাছে টাইম ছিল তাই আমি পড়ে গেছি। বাট আমার কাছে পড়ে এরকম কখনো মনে হয় নাই যে আমি আহামরি লেভেল কিছু শিখে গেছি, মানে অনেক ডিপ নলেজ হয়ে গেছে আমার, বা কি হয়ে গেছে, কিছুই হয় নাই। এসওএমএস স্যারের বই থেকে সব আসছে, সব পরীক্ষাতে। এটা হলো বড় কথা। আর বাইরের টপিক কিছু থাকে আর কি, ডিফারেন্সিয়েশনে, ইন্ট্রিকেশনে, ওটা কোনো বইতে পাওয়া যায় না, ওটা আলাদাভাবে পড়ে নিতে হয়। আর যদি কেউ অনেক ভালো লেভেলে পড়তে চাও, মানে লাইক আমার কাছে অনেক টাইম আছে, আমি অনেক অ্যাডভান্স লেভেলে পড়তে চাই, তাহলে সে চাইলে বাইরে বই পড়তে পারো, ছায়া প্রকাশনী বই আছে, ওটাও দেখতে পারো। ওটা আমি ফার্স্ট ইয়ার থেকে পড়তাম, বইটা পড়তে পারো চাইলে, ভালো বইটাও। আমাদের একটা স্যার ছিল বিদ্যুৎ স্যার আমাদেরকে রেকমেন্ডেশন করছিল ছায়া প্রকাশনীর সরেন্দ্রনাথের বই পড়তে। তো ওনার লাইফে আমি ফার্স্ট শুনি যে এরকম কোন বই আছে সেটা পাওয়া যায় কিনতে। তখন তো বাংলাদেশে এত ফেমাস হয়নি, তখন আমি ভারত থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম সরেন্দ্রনাথের বইটা, কলকাতা থেকে। এখন তো ভাই অনেক ফেমাস। আমাদের ক্লাসে তো ভাই কখনো বিদ্যুৎ স্যার সাজেস্ট করলো না। বিদ্যুৎ স্যারের ক্লাস কি পেয়েছেন আপনারা? জি ভাই পাইছিলাম, পরে আচ্ছা। তো এখন রিটায়ার নিয়ে নিছে। ও, বিদ্যুৎ স্যারের ক্লাস আমি পুরা 1 বছরের কাছাকাছি সময় পাইছিলাম। তো স্যার তখন হাকিম স্যারের বই অনেক বলতো, মাসাদুল হাকিম স্যারের বই। আর স্যার কেতাবুদ্দিন স্যার পছন্দ করতো না একদমই। তো এই তো শিখছি স্যারের কাছ থেকে। স্যার আমাদের বলছিল, বিদ্যুৎ স্যার একদম ফার্স্ট ক্লাসের প্রথম দিকে বলছিল, বুঝছো? যদি একদম ভালো মতো স্যারের ক্লাস করে থাকো তাহলে শোনার কথা। আচ্ছা, ঠিক আছে। আমাদের বলছে এল দৈর্ঘ্যের একটি সুতার দুই প্রান্ত একই অনুভূমিক দূরত্বে অবস্থিত, এ ও বি বিন্দুতে বাঁধা আছে। ডাব্লিউ যেটি মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। পি মানে আনুভূমিক বল আংটাটাকে টেনে বি বিন্দু খাড়া নিচে স্থির রাখে। তো পি মানে দেখা যাবে সুতার টান দেখা যাবে। আচ্ছা, এগুলা অনেক বড় অঙ্ক মনে হইতে পারে না, দেখো এটা কত ছোট ছোট ভাবে করে ফেলা যায়। আমাদের কনসেপ্টটা বুঝি, এই হলো আমাদের এ প্রান্ত আর এই আমাদের বি প্রান্ত, ঠিক আছে?
সো অভাতে গড়ালে তো আমি তাকে বলছিলাম যে আমাদের একদম মিডল পয়েন্টে এসে আমাদের আংটাটা থেমে যাবে, কিন্তু এখন আমরা কি করছি, এখানে একটা বল প্রয়োগ করছি, বড় বল প্রয়োগ করে আমি একদম বি এর নিচে তোমার বস্তুটাকে রাখছি। ও এক্সট্রিমলি সরি, একদম বি এর নিচে রাখছি, এই যে আমাদের বি। আচ্ছা, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি কালো হয়ে গেছে? দেখা যাচ্ছে ভাইয়া। ওকে ফাইন, তাহলে এই নিচে একদম নিয়ে আসছি বস্তুটাকে, বি এর খাড়া নিচে। তাহলে এইখানে বস্তুটা আছে আমার, কিন্তু আমি কোনো গিট মারি নাই কিন্তু ভাইয়া, এখানে কিন্তু এখনো কি মারি নাই, কোনো গিট মারি নাই। যদি কোনো গিট না মারি, এখনো সুতার টান বলে মান কত হবে? সুতার টান বলে মান টি হবে। কোনো গিট মারা হয় নাই, এখনো সুতার টান বলে মান হবে এই বরাবর টি, এবং এই বরাবর কত হবে? টি হবে। তাহলে এখানে কিন্তু এখন দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, আগে যখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে, এখন দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। এখানে এক্স আর এখানে আমার কাজ হবে এল মাইনাস এক্স। আর এই ডিসটেন্স আমার কত? এই ডিসটেন্স আমার এ। তো এখানে আমাদের বস্তুটা আছে, এই বস্তুর খাড়া নিচের দিকে আমাদের ডাব্লিউ বল কাজ করতেছে, আর অনুভূমিক বরাবর আমার পি বল কাজ করতেছে। তো আমরা এখন কি করব, খেয়াল করে সবার আগে এক্স এর মানটা বের করি, ঠিক আছে? এক্স এর মানটা বের করার জন্য পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এল মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে এল স্কোয়ার মাইনাস টু এল এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা চলে গেল, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। এটা আমাদের এক্স এর মান। এই ট্রায়াঙ্গেলে তোমার অ্যাপ্লাই করলে এক্স এর মানটা চলে আসে। তো এক্স এর মানটা আমি জাস্ট লিখে রাখি কোন এক জায়গায়, এক্স এর মানটা এখানে লিখে রাখি, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। এখন কি করব? এখন দেখো, চারটা বল আছে না, তো চারটা বলকে আমি তিনটা বল বানাবো। কি হবে খেয়াল করে দেখো, আমাদের এইখানে হলো ওজন বল কাজ করতেছে, আর এখানে আমার টি বল কাজ করতেছে, ঠিক আছে? সো আমি এই টি আর ডাব্লিউ আর টি কে আমি একত্রে একত্রে লিখে দিলাম যে এই বরাবর আমার ডাব্লিউ মাইনাস টি বল কাজ করতেছে। তা আমার এখানে আর কোনো টি বল নাই, আমার এই রেখা বরাবর কি কাজ করতেছে? আমার ডাব্লিউ মাইনাস টি বল কাজ করতেছে। তো এখন বুঝতে পারতেছো কি অ্যাপ্লাই করবো? আমরা হলাম অ্যাপ্লাই করবো ত্রিভুজের বিপরীত সূত্র। তো এই বরাবর, এই এবি বরাবর কি কাজ করছে দেখো, পি কে আমি সমান্তরালে স্থানান্তর করে এপারে নিয়ে আসলাম, আর এই ডাব্লিউ মাইনাস টি কে আমি এপারে নিয়ে আসলাম। তাহলে খেয়াল করে দেখো, এখানে ডাব্লিউ মাইনাস টি, এখানে আমাদের টি, এখানে আমাদের পি, ভারসাম্য ক্রিয়েট করছে যেহেতু। আর তোমার কি আছে, একটা ট্রায়াঙ্গেলে তিনটা বাহুর দিয়ে একই ক্রমে প্রকাশ করা গেছে। তাহলে আমি কি লিখতে পারবো? লিখবো এই পয়েন্টের নাম দিয়ে দিই ও। তাহলে টি বাই ও এ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস টি ডিভাইডেড বাই ওবি, আর আমাদের পি ডিভাইডেড বাই এবি। তাহলে আমার লাগবে হলো, পি এর মান চাইছে, আগে আগে টি এর মানটা বের করি না। আচ্ছা, পি এর মানটাই বের করি। তাহলে এখানে কি করতে পারি আমরা? আমরা বলতে পারবো না টি বাই ও এ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস টি বাই ওবি সমান সমান ডাব্লিউ বাই ও এ প্লাস ওবি। আশা করি জানেন আপনারা এটা লেখা যায় যে ডাব্লিউ বাই ও এ প্লাস ওবি। জানেন জানেন এক্স বাই এ প্লাস ইকুয়াল টু ওয়াই বাই বি হইলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এই জিনিসটা করা যায়। জানেন হয়তো, অবশ্যই জানা উচিত, এবং আমাদের কনসেপ্টটা কাজে লাগে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যদি এখন আমরা লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো পি বাই এবি ইকুয়াল টু ডাব্লিউ বাই ও এ প্লাস ওবি। তাহলে এখান থেকে পি এর মানটা বের করতে চাই, তাহলে পি সমান ডাব্লিউ ইন্টু এবি। এবি মানে কত? এ। আর ও এ প্লাস ওবি কত? ও এ প্লাস ওবি আমাদের এল। তাহলে এই যে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, প্রথম উত্তরটা হয়ে গেছে। আর সেকেন্ড উত্তরের জন্য দেখো টি সমান সমান লিখতে পারবো আমরা ডাব্লিউ ইন্টু ও এ ডিভাইডেড বাই ও এ প্লাস ওবি। তাহলে আমাদের ও এর পরিচয় কত? ও এ প্লাস ওবি। তাহলে এই হলো আমাদের ও এ, আর এই হলো আমাদের ওবি। বেসিক্যালি আমাদের ও এ প্লাস ওবি মানে কি বল? ওকে, ও এ প্লাস ওবি। তো ও এ প্লাস ওবি আমাদের, ও এ প্লাস ওবি এল আমাদের, আর ও এ সমান সমান আমাদের এল মাইনাস এক্স, ঠিক আছে? তো ও এ মানে হলো আমাদের এল মাইনাস এক্স, আর ওবি মানে হলো ও এ প্লাস ওবি তোমাদের এল। তো এগুলো বসাই দিবে এখানে, টি এর মানটা চলে আসবে। এক্স এর মান কিন্তু আগে আমরা বের করে রাখছিলাম। এক্স এর মান ছিল আমাদের এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 12। এক্স এর মান এখানে বসাবো, সবগুলো মান বসে দিয়ে টি এর মানটা চলে আসবে। তো এই ম্যাথটা দেখানোর কাজ এটাই যে তুমি যদি লামি অ্যাপ্লাই করতা, বা লামি অ্যাপ্লাই করা যাবে না, চারটা বল কাজ করতেছে। তো আমাদের অ্যাপ্লাই করা দরকার ছিল যে ওই যে বলের
উলম্ব উপাংশ 0 হবে, অনুভূমিক উপাংশ 0 হবে, মানে লব্ধির উলম্ব এবং অনুভূমিক উপাংশ 0 হইতো। আর cos থিটা ইকুয়াল টু 0 আর sin থিটা ইকুয়াল টু 0, এই নিয়ম দিয়ে আমরা করতাম, অনেক বড় হয়ে যেত। কিন্তু এই ম্যাথে যদি পরীক্ষা আসতেই পারে, আসলে আমরা ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে করে ফেলবো, অঙ্কটা ইজিলি হয়ে যাবে। পুরা ম্যাথটা একবার রিভিউ করে দিবেন। ওকে, আমি বলে দিই। আহ আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের মনে করেন, আমি একটু আগে বলেই দিই, আমাদের এখানে একদম খাড়া নিচের দিকে বস্তুটাকে রাখছি, আর কোনো গিট দেওয়া হয় নাই, তাই এই বরাবর টি কাজ করতেছে, এই বরাবর টি কাজ করবে। আর নাম দিয়ে দিই এ পি ও। এই খাড়া নিচের দিকে আমাদের ডাব্লিউ বল কাজ করতেছে, এই বরাবর পি বল কাজ করতেছে। সো আমরা ডাব্লিউ আর টি কে প্রথমে, আচ্ছা এটা আমাদের এক্স, এটা আমাদের এল মাইনাস এক্স, আর এটা আমাদের এ। এখান থেকে এক্স এর ভ্যালু আমরা নিয়ে আসছিলাম এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। এখন কি করব, আমরা এই টি আর ডাব্লিউ কে একটা বলে রূপান্তর করার জন্য আমি ডাব্লিউ মাইনাস টি লিখে দিলাম। একই ক্রিয়া রেখা মানে বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে এখানে আমার টি নাই, এখন আমার ডাব্লিউ মাইনাস টি কাজ করছে। ভাইয়া হুম হুম, বলে বলে। এখানে টি মাইনাস ডাব্লিউ লেখা যাবে না? আর ডাব্লিউটা বড়, ওজন বলটা টান বলেছে অবশ্যই বড়। টি মাইনাস ডাব্লিউ লিখলে প্রবলেম হইতো আর কি। কি প্রবলেম হইতো, ডাব্লিউটা যেহেতু বড়, দিকটা পরিবর্তন। দিকটা পরিবর্তিত, হ্যাঁ সেজন্য, মানে তখন দিকটা এরকম হইতো আর কি। তো মানে এই বরাবর টি মাইনাস ডাব্লিউ, বাট আবার দিক উল্টায় দিয়ে আবার ডাব্লিউ মাইনাস সি লেখা লাগতো। তো দরকার কি, আমরা ডাব্লিউ মাইনাস সি লিখে একবারে। আর এই বরাবর পি কাজ করতেছে আমাদের, তো আমরা ডাব্লিউ মাইনাস সি আমাদের এই বরাবর কাজ করতেছে। আর আমরা এখন কি করলাম, এই ট্রায়াঙ্গেলের মধ্যে সবগুলো বল কেনার চেষ্টা করব। তো প্যারালাল ট্রান্সফর্ম করে এই বরাবর পি, এই বরাবর ডাব্লিউ মাইনাস টি, আর আমাদের এই বরাবর টি। সো আমরা এখন ত্রিভুজের বল সূত্র টি বাই এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স না লিখে আমি ওয়ে লিখি, আর ডাব্লিউ মাইনাস টি ডিভাইডেড বাই ওবি সমান সমান পি বাই এ বি সমান সমান ডাব্লিউ বাই ও এ প্লাস ওবি। এই পরের প্রশ্নটা কিভাবে আসছে, এই পরের প্রশ্নটা এখান থেকে আসছে, এই দুটোকে যোগ করে দিয়ে ডাব্লিউ ডিভাইড বাই ও এ প্লাস ওবি আসে। সো এখন কি করতে পারি, আমাদের লাগবে পি এর মান লাগবে, ঠিক আছে। তো পি সমান সমান ডাব্লিউ ইন্টু এ বি ডিভাইড বাই ও এ প্লাস ওবি। এ বির মান কত এ, আর ও এ প্লাস ওবি মানে এল। পি এর মান চলে আসছে, ম্যাক্সিমাম টাইম পি এর মানটাই চাই, বুঝছো, পি এর মানটাই পরীক্ষা আসে। আর টি এর মান যদি চাই, তাহলে টি সমান সমান হবে ডাব্লিউ ইন্টু ও এ ডিভাইডেড বাই ও এ প্লাস ওবি। তাহলে ও এর মান কি হবে, এল মাইনাস এক্স, এক্স মানে এই যে এটা এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 12, আর নিচে আমাদের ও এ প্লাস ওবি মানে এল। তো এটা কাজ করলে তোমার ওই রূপটা চলে আসবে, এই যে এই রূপটা আসবে আর কি, এই যে এই জিনিসটা আসবে। কারণ দেখতেই পাচ্ছ এই যে গুণ করলে 2 এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। তো উপরে থাকবে ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে থাকবে 2 এল স্কোয়ার। তো ত্রিভুজের বিপরীত সূত্রটা করে 3 লাইন অঙ্ক শেষ। আর তুমি যদি লামি অ্যাপ্লাই করো, আগের হ্যাঁ পেজটা একটু আরেকবার দেখাবেন? ওকে, কোশ্চেন জি থাকলে ভাই, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, এটা মাত্রই অ্যাপ্লাই দেখাই আসছি যে এটা ত্রিভুজের সূত্র দিয়ে করে ফেলা যেতে পারে। ত্রিভুজ ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি ডিরেক্ট লিখবো টি বাই 2a ইকুয়াল টু ডাব্লিউ বাই রুট ওভার 4a স্কোয়ার, রুট ওভার 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর আমাদের আর ডিভাইড বাই a। তো আমার লাগবে টান বলের মান ডাব্লিউ ইন্টু 2a ডিভাইডেড বাই রুট 3 ইন্টু a, এ কাটা 2w বাই রুট 3। মানে এরকম লেভেলে প্র্যাকটিস করবেন যেন এই লাইনটা তুমি ডিরেক্ট লিখতে পারো। এটাকে প্র্যাকটিস বলে অ্যাকচুয়ালি। মানে ম্যাথ প্র্যাকটিস মানে এই না যে আমাকে আবার ওই চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে তারপর করবো। আপনি মাথায় চিত্র আঁকবেন, চিত্র আঁকবেন মাথায়, লিখবেন খাতায়, এটা হলো প্র্যাকটিস। আদারওয়াইজ তোমার প্র্যাকটিস হবে না। মানে এরকম লেভেলে প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি বলবেন যে আপনি প্র্যাকটিস করছেন, যে আপনি মাথায় মাথায় চিত্র এঁকে ওটার ফলাফল লিখতে পারেন। তাই তুমি টাইম বাঁচাতে পারবা, না টাইম বাঁচাতে পারবা না। আচ্ছা, বলছে 6 ফিট ও 8 ফিট দৈর্ঘ্যের দুইটি রশির সাহায্যে 20 পাউন্ড ওজনের একটি বস্তুকে ঝোলানো হয়েছে। রশি দুইটির অপর প্রান্ত 10 ফিট দৈর্ঘ্যের একটি আহ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা বেশ এটা ফেমাস একটা ম্যাথ। তো 6 ফিট ও 10 ফিট দেখতেছেন যে আপনার রশি দুটো কিন্তু আপনার সমান দৈর্ঘ্যের না, ঠিক আছে। আর 10 ফিট দৈর্ঘ্যের দণ্ডের প্রান্তে, এই যে আমার 10 ফিট দণ্ড, এই যে আমার একটা রশি, এই আমার আরেকটা রশি, এই যে এই হলো আমাদের দণ্ড, দণ্ডটা কাট করে রাখতে হবে। কাট করে আমাদের এই বস্তুটাকে মিডল পয়েন্ট আনতে হবে। এই হলো আমাদের আরেকটা
রশি। সো এটা আমাদের 6 ফিট, এটা আমাদের 8 ফিট। ভাই এই ম্যাথটা আগে থেকে করে না গেলে কি করা পসিবল? হ্যাঁ, না পসিবল না, এটা আগে থেকে করে না গেলে এটা করা পসিবল না। কৌশল। এই নিয়মে পসিবল না, বড় নিয়মে পসিবল। বাট আমি মাত্র যে নিয়ম দেখাবো এটা যদি আগে থেকে কেউ দেখে না যায়, তার মাথায় চিন্তা করে বুদ্ধি করা বের করা নিয়ারলি ইম্পসিবল। মানে এটার মূল নিয়ম কি আমি অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাকে 2 নিয়মে দেখাই দিই, ঠিক আছে? 2টা নিয়ম দেখাই দিই, যে নিয়ম তোমার সহজ লাগে। আমার 20 পাউন্ড না, তাহলে এই বরাবর আমার 20 পাউন্ড। দৈর্ঘ্য আলাদা, টান বলে মান আলাদা হবে, এখানে T1, আর 2টা রশি বলেই দিছে আমাকে T2। আমি অ্যাপ্লাই করব। আমি কোনগুলা বুঝছো ধরে নিই, খেয়াল করো, বেশি কঠিন না, এটা সহজ। মানে আগে থেকে করে যদি না যাও, তাহলে আমি এখন যে নিয়মটা দেখাবো এই নিয়মটা অ্যাপ্লিকেবল। এটা 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 পারা উচিত। আমি এখন যে নিয়মে দেখাবো এটা পারা উচিত আগে থেকে না করে না গেলেও। যেমন আমাদের এই অ্যাঙ্গেলটা নাম দিলাম আলফা। আচ্ছা না, আলফা না, সরি, আলফা। আচ্ছা আলফা, এটা আমাদের বিটা, এটা আমাদের গামা। কিন্তু একটু মজার বিষয় কি আমি বলে দিই, এটা 10 ফিট, ঠিক আছে? এটা 6 ফিট, এটা 8 ফিট, এটা 10 ফিট, মাঝখানে সমকোণ, এটা আবার 90 ডিগ্রি কোণ। সো এটা, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া মধ্যবিন্দুর কথাটা বুঝি না, এটা কার ও, মধ্যবিন্দুর খাড়া নিচে? এটা হলো দণ্ডের, আমার যে দণ্ডটা আছে না, এই দণ্ডের যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টের নিচে আমার বস্তু ঝুলাইছে। এই যে আমাদের দণ্ড যেটা আছে, এই যে দণ্ড, এই দণ্ডের মিডল পয়েন্ট বরাবর আমাকে বস্তুটাকে ঝুলানো হয়েছে। সো এখন জিজ্ঞাসা করছি টান কত হবে। তো টান কত হবে সেটা বের করার জন্য আমি কি করি, আমি এটার প্যারালাল একটা লাইন টানি এভাবে। আমাদের 6 ফিট আছে না, এই 6 ফিটে প্যারালাল একটা লাইন টেনে দিই এভাবে। এখন একটু ছোটবেলার পড়াই আপনাদেরকে। লাইক এই যে আমার হলো একটা ত্রিভুজ, এটা মিডল পয়েন্ট না, এটা কিন্তু মিডল পয়েন্ট। সো এটার মিডল পয়েন্ট থেকে যদি, এটার মিডল পয়েন্ট থেকে যদি, এই যে এটার মিডল পয়েন্ট থেকে যদি এটার সমান্তরালে কোন একটা রেখা আঁকি, সেটা অবশ্যই আমার অপরটা মিডল পয়েন্ট দিয়ে যাবে। ছোটবেলায় আমরা ক্লাস 8-এ পড়তে এই উপপাদ্য শিখে আসছি। আর মানে এ বি সি, এটা আমাদের ইএফ। একটু মনে করে দেখেন, আপনারা এই উপপাদ্য পড়ে আসছো যে ইএফ সমান্তরাল ই বিসি হয়, আর ইএফ এর দৈর্ঘ্য হয় হাফ অফ বিসি। তার মানে এটা 6 ফিট, এইটা আমাদের হবে 3 ফিট। ওকে, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। তাহলে এই পুরোটা আমাদের 8 ফিট, তাহলে এইটা আমাদের কয় ফিট হবে? এইটা আমাদের হবে 4 ফিট। আমার লাগবে এই ডিস্টেন্সটা কত হয়। সো এই ডিস্টেন্সটা কত হবে সেটা বের করার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি, সেটার জন্য আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। কিন্তু কথা হলো এইটা যে আমার 90 ডিগ্রি হবে, এটা কেন 90 ডিগ্রি হবে? মানে এইটা যে 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি কেন হবে? 5 ফিট, 3 ফিট, 4 ফিট। আমাদের এখন বড় প্রশ্ন হচ্ছে এই যে আমাদের কোণটা আছে, এই কোণটা 90 ডিগ্রি আমার কেন হবে? আমি বলে দিছি এটা কিন্তু আমার 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি। তাহলে এইটা কেন আমার 90 ডিগ্রি হবে? কেউ কি বলতে পারেন? ভাই অঙ্কনই তো করছিলাম লম্ব। হ্যাঁ, অঙ্কন করেছি লম্ব নাকি অঙ্কন করেছি সমান্তরাল? অঙ্কন করেছিলাম সমান্তরাল। ও আচ্ছা, তাহলে কি ভাই যে অনুরূপ কোণের কারণে হয় নাকি? অনুরূপ কোণের কারণে অলমোস্ট কাছাকাছি গেছেন। আপনারা ভুলে গেছেন হয়তো, একটু মনে করাই দিই এখানে আপনাদের। যেহেতু 90 ডিগ্রি, ছয় এই যে একটা ছয় যদি, ফিটের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সবার কথা ঠিক আছে। একটা ছেদক হলে এই অন্তস্থ কোণের যোগফল কত ডিগ্রি হয়? আপনি কখন পড়ছেন এই যে দুটো সমান্তর রেখা একটা ছেদক, এদের মধ্যবর্তী যে এটা অন্তস্থ, 180 ডিগ্রি। 180 হ্যাঁ, ডিগ্রি এদের যোগফল 180 ডিগ্রি হয়। তো সেই সেই এটা হলো সেই অন্তস্থ কোণ। এটা আমাদের কি সেই অন্তস্থ কোণ, এটা আমার সমান্তরাল, এই যে এটা। আর আচ্ছা আমি একটু লেজার পয়েন্ট নিই। আমাদের হলো এই যে এইটা আর এইটা সমান্তরাল, এইটা ছেদক, এই যে মধ্যবর্তী অন্তস্থ কোণ, মধ্যবর্তী অন্তস্থ কোণ যোগফল 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে। সো ভালো কনসেপ্ট, সেই তুলনায় আমি বলবো এটা 5 ফিট হয়। তো এটা ওই যে এইভাবে চিন্তা করা যায় যে ত্রিভুজটা একটা
বৃত্তের 3টা প্রান্তে পড়বে, তাইলে একটা এইটার ব্যাসার্ধ 5 হইলে ওইটাও 5 হবে। আচ্ছা, হ্যাঁ, সেটাও চিন্তা করতে পারো, কারেক্ট। আর ঠিক আছে, একই, যেটা যে যেভাবে ভালো লাগে আর কি, কোনো সমস্যা নাই। এখন কি করব, এখন ত্রিভুজের বিপরীত সূত্রটা অ্যাপ্লাই করব। কারণ আমি এই বরাবর, আমি নামগুলো লিখে দিই, T1, এটা ছিল আমার T2। তো আমি এই বরাবর আমি বিবেচনা করতে পারি T1, এই বরাবর বিবেচনা করব W, আর এই বরাবর আমাদের, সরি, এটা আমাদের T2, আর এই বরাবর T1, আর আমাদের এই বরাবর W। সো আমরা লিখবো T2/3, এটা আমাদের 3 ছিল, ইকুয়াল টু T1/4 ইকুয়াল টু W/5। তাহলে T1 সমান সমান 4/5W, আর T2 সমান হবে 3/5W। এখন প্রশ্ন, যদি আমার কি বলে, আমি যদি না জানি, মানে এই নিয়ম যদি না জানি, এই নিয়ম না জানাই স্বাভাবিক, এই নিয়ম না জানলে আমরা ম্যাথটা সলভ করবো কিভাবে? তো তখন তোমাকে লামি অ্যাপ্লাই করা লাগতো। লামি অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি করা লাগবে, কোণ বের করা লাগবে। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। আমাদের কোণ বের করা লাগতো, লাইক এই কোণটা বের করা লাগতো, এই কোণটা বের করা লাগতো। তো এই দুইটা কোণ বের করার জন্য আমি কার হেল্প নিতাম? তো তখন আমার হেল্প নেওয়া লাগতো কোসাইন ফর্মুলা। বাসায় একটু চেষ্টা করে দেখবেন, কোসাইন ফর্মুলা অ্যাপ্লাই করে আপনার এই অ্যাঙ্গেল গুলো বের করা পসিবল। আর এই অ্যাঙ্গেল গুলো বের করা হয়ে গেলে আমার তো আর কোনো ঝামেলা থাকে না। এই অ্যাঙ্গেল কোণগুলো বের করার জন্য তোমাকে কোসাইন ফর্মুলার হেল্প নেওয়া লাগতো। এটা চিন্তা করবেন, আমি ডায়াগ্রাম এঁকে দিছি মোটামুটি, না পারলে আমাকে আবার নক দিয়ে জিজ্ঞাসা করবেন, আমি বলে দিব। আর এরপর বলছে 5 কেজি ওজনের একটি বস্তু 12 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার দুটি সাহায্যে আচ্ছা, প্রতিটি টানের মান কত হবে? আচ্ছা, আহ, আচ্ছা, ঠিক আছে। এই যে এই হলো আমাদের, তোমার কি বলে, এখন তো মিডল পয়েন্টে থাকবে না, একটা বস্তুকে ঝুলাই দিছে। এই যে আমাদের কেউ মনে কোশ্চেন করছে থাকি, এরকম টাইপের কোনো প্রশ্ন করছিলা, দৈর্ঘ্য সমান না হইলে তখন টান বলে মান বের করবো কিভাবে? বেশ খানিকক্ষণ আগে, আমার সঠিক মনে নাই, এরকম কিছু প্রশ্ন করছিল আর কি, যে তোরা ভিন্ন সুতার সাহায্যে টানালে কি হবে, বা কিট দিয়ে দিছি, কিট দিলে কি হবে আর কি। তো এইবার আবার 5 কেজি। সো এই ম্যাথটা সলভ করবো কিভাবে? আমরা সলভ করার জন্য কি করতে পারি? তখন তো ওটা মিডল পয়েন্ট হবে না, হ্যাঁ, মানে মিডল পয়েন্ট না, হ্যাঁ, উপরে। মিডল হ্যাঁ পয়েন্ট না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা করলেই তোমার উত্তর পেয়ে যাবা। T1, আমাদের T2। আমার কোণ বের করতে হবে আলফা, আমার কোণ বের করতে হবে বিটা। আলফা কোণ বের করবো এই আলফা, বিটা কোণ বের করবো এই বিটা। আমরা লিখবো কজ আলফা সমান সমান 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 20 ইন্টু 12। আপনারা তো মনে হয় ত্রিকোণমিতি করেন নাই, সেজন্য মনে হয় এই ফর্মুলা মনে নাই আপনাদের। কজ বিটা সমান সমান, কিন্তু এগুলা ফান্ডামেন্টাল ফর্মুলা, এগুলো মনে রাখতে না পারলে বেশ ঝামেলায় পড়বেন। 12 ইন্টু 16, আলফা জানি বিটা জানি, তাহলে তো লামি অ্যাপ্লাই করবো। T1 ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস আলফা, 90 প্লাস আলফা, T2 ডিভাইড বাই, আগের ম্যাথটা তো তাহলে আমরা এই কোসাইন ফর্মুলা দিয়ে আরো সহজেই লামি দিয়ে করতে পারতাম ওই প্রচলিত নিয়মের থেকে। হ্যাঁ, তাও করতে পারো, মানে ওই প্রচলিত নিয়মে করলেও যা, এখানে ওখানে না কোনগুলা, না ওখানে তো কোন বের করছিলাম না, সাইন থিটা বের করছি না, তখন সাইন থিটা ডিরেক্ট বের করতে পারছিলাম, কারণ তোমার কি ছিল, মিডল পয়েন্ট ছিল, এটা 90 ডিগ্রি কোণ ছিল, সেজন্য ডিরেক্ট আমি সাইন থিটা অ্যাপ্লাই করতে পারছিলাম লম্ব বাই ভূমি। না মানে আগের ম্যাথটা বলতে এক্সাক্ট একটু আগে যেটা এটা করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো এইভাবেই করবো, এটা তো এইভাবেই করবো, এটা তো বললাম যে এই কোণগুলা বের করতে হবে কোসাইন ফর্মুলা দিয়ে, তারপর তুমি লামিয়ে হ্যাঁ অ্যাপ্লাই হ্যাঁ করতে হ্যাঁ হবে। কিন্তু এটা তো এক লাইনে হয়েছে, এটা তো এক লাইনে হয়েছে, ওটা তো এক লাইনে হবে না, কোনগুলা বের করতে হবে তা ভাবে যাবি কাজ করতে হবে, বাট পারা পসিবল। আর ডাব্লিউ ডিভাইডেড বাই আমাদের সাইন এই কোণটা, তো আমরা যদি লাইক এই কোণ জানি, এই কোণ জানি, এই কোণ বের করতে কোনো পসিবল না, মানে ইম্পসিবল না। সাইন আলফা প্লাস বিটা, তা সাইন পাই আলফা প্লাস বিটা। সো T1 বাই কজ আলফা, T2 বাই কজ বিটা, W বাই সাইন আলফা প্লাস বিটা। এই কজ আলফা ডিরেক্ট ভ্যালুটা বসাবা এখানে, কজ বিটা ডিরেক্ট ভ্যালু এখানে বসাবা, আর সাইন আলফা প্লাস বিটার জন্য আর কি একটু কষ্ট করে আবার আলফা প্লাস বিটা বের করতে হবে। বাট অনেক সময় টানের পরিমাণ চায় না, বা টানের অনুপাত কত, তাই T1 বাই T2 সমান কত হবে, কজ আলফা বাই কজ বিটা, ডিরেক্টলি করা যায় আর কি, সেক্ষেত্রে আলফা বিটার ভ্যালু, কজ আলফা কজ বিটার ভ্যালু ডিরেক্ট বের করা যায়। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনাদের কিছুক্ষণ ব্রেক। ভাইয়া
হ্যাঁ, আয়তক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মধ্যে বলের পরিমাণ দিয়ে দিতে। মোমেন্টের অঙ্ক না হচ্ছে আয়তক্ষেত্রে ভূগোলে যেমন। চার বাহু বরাবর একটা কি বলে বল কাজ করতেছে, মোমেন্টের ম্যাথ না ওইটা? জি ভাই। হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি করাই দিচ্ছি। আপনাদের 10 মিনিট ব্রেক, সবাই একটু রেস্ট নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি কোশ্চেনটা নিয়ে আসতেছি, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা ঠিক ওইটা আছে। কি বইয়ের কোশ্চেন আয়তক্ষেত্রের ওইটা? তো এরা বইয়ের প্রশ্ন না, হ্যাঁ বইয়ের প্রশ্ন। 2014 বই যদি কারোর কাছে থাকে একটু খুলে দেখবেন, ওটা বইয়ের প্রশ্ন। কিন্তু মোমেন্ট নিয়ে আমি বললাম, মোমেন্ট আপনাদের আসবে না। আপনি একটু কথা বিশ্বাস করতে পারেন, মোমেন্ট আপনাদের আসবে না। আসলে আহ এত বছরে চলে আসতো, লাস্ট 5 ইয়ারের প্রশ্ন সলভ করো, মোমেন্টের প্রশ্ন নাই। তো কিন্তু মোমেন্ট, ভাই মোমেন্ট তো মানে শিখে রাখা ভালো, কজ অনেক ম্যাথ ইজিলি করে দেওয়া যায়। এই মোমেন্ট শিখে রাখা যায়, এই মোমেন্ট শিখে রাখা যায়। মোমেন্ট কিন্তু ভেক্টর রাশি একটা, বুঝছো? এখানে ইজিলি প্লাস মাইনাস করতে পারতেছি, বুঝছো কেন পারতেছি প্লাস মাইনাস করতে? সরি, কোথায়? সব একই দিকে তাই। হ্যাঁ, হয় ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ। মেনলি এখানে মোমেন্ট না, এখানে টর্ক চিন্তা করতেছি আমরা, বুঝছেন? আমরা মোমেন্টের ম্যাথ করিনি, আমরা টর্কের ম্যাথ করছি। অ্যাকচুয়াল মোমেন্ট বেশ টাফ। আর মোমেন্ট আপনাদেরকে লাইফ, যদি কেউ কখনো সিভিল পড়েন অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, তাহলে আপনার মোমেন্ট আপনার লাইফ ভালোই প্যারা দিবে মেকানিক্স পড়ার সময়। মানে কি তাহলে ভাই মোমেন্ট হচ্ছে টর্কের একটা সাবসেট বলা যায়? টর্ক হলো মোমেন্টের সাবসেট। ও হ্যাঁ, টর্ক হচ্ছে মোমেন্টের সাবসেট। আমার টর্ক নিয়ে পড়াশোনা আছে, সেই জন্য টর্ক আমরা মোমেন্ট বলি, ওগুলো বেসিক্যালি টর্ক বের করতেছি, আমরা মোমেন্ট বের করতেছি না। মোমেন্টের ম্যাথটা নাই, মোমেন্টের ম্যাথ আপনি স্কিপ করতে পারেন, কোনো প্যারা হবে না। আচ্ছা, আপনাদের ম্যাট্রিক্সের পোর্শন, ঠিক আছে, আপনাদের ম্যাট্রিক্সের পোর্শনটা আমি একটু রাতের বেলা নিতে হবে আমার, একটু কাইন্ডলি। আমার টাইম একটু পার হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। একটা কাজ রয়ে গেছে আমার। আপনাদের ম্যাট্রিক্সের পোর্শনটা হলো, মানে আমার একটা ল্যাব আছে বেসিক্যালি, এখন ল্যাব পিছাই দিছে। তো আপনাদের ম্যাট্রিক্সের পোর্শনটা 1 ঘন্টার পোর্শন হবে, আমি রাতের দিকে এসে নিয়ে নিব। ম্যাট্রিক্সে কয়েকটা অঙ্ক আছে, কয়েকটা ভালো ভালো ম্যাথ আছে, আমি আপনাদের রাতের দিকে এসে 1 ঘন্টা একটা সেশন দিয়ে আপনাদের ম্যাট্রিক্সেরটা আমি শেষ করে দিব আজকের মধ্যেই। আমি আপনাদেরকে ভাই, ওইটার সাথে কি তখন ওই মেকানিক্স এর সলিউশনটাও দিয়ে দিবেন? সলিউশনটা হ্যাঁ দিয়ে দেওয়া যেতে পারে, বাট ম্যাট্রিক্স আজকে রাতের মধ্যে হবে, তারপর সলিউশনের ক্লাস হবে। আমরা রাতের বেলা টাইম আছে, কোনো সমস্যা নাই। আপনাদের স্ট্যাটিক্স পোর্শনটা পড়াইলাম, একটু আপনার স্লাইডটা ভালো মতো পড়েন, স্লাইডটা ভালো মতো দেখেন। আপনার যেসব ম্যাথ আমি করতে বললাম সেসব ম্যাথগুলো করেন। ইন দ্য মিন টাইম যদি তুমি আটকে যাও, আমাকে আস্ক করতে পারো যে কোনো প্রবলেমে, কোনো সমস্যা নেই। আর আমি আপনাদেরকে ভাইয়া স্লাইডটা দিয়ে দিন এখন। স্লাইড দিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিব, ওমেকার সলিউশনও দিয়ে দিচ্ছি। তো সবগুলো আপনাকে দিয়ে দেওয়া হইতেছে, আপনারা হলেন ভালো মতো একটু বাসায় সলভ করবেন এখন। ও আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, একটা ম্যাথ করাই নেই, একটা ম্যাথ স্কিপ হয়ে গেছে। এই ম্যাথ একটু দেখে যান। বলছে এই ম্যাথটা সলভ করবো আমরা এইভাবে, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে, পি কিউ রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এইটা ফর্মুলা অ্যাপ্লাই করবে ডিরেক্ট, আপনার অঙ্ক হয়ে যাবে। তো এখানে কোশ্চেনটা হলো 10 নিউটন আর 15 নিউটন এককভাবে দুইটা বস্তুকে, একটা বস্তুকে স্থির রাখতে পারে একটা ভূমির বরাবর একটা দৈর্ঘ্যের সমান্তরালে, তাহলে ডাব্লিউ এর মান কত হবে? এটা এই ফর্মুলা ডিরেক্ট মনে রাখবেন, পি কিউ ডিভাইড রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে পি হলো বড়টা আপনার, রুট ওভার পি স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এগুলো যদি মনে রাখতে পারো, তোমার জন্য কি হবে? ইজিয়ার হবে, তোমার জন্য ইজিয়ার হবে ম্যাথগুলো সলভ করা, টাইম বাঁচাবে। ভাইয়া আপনি কি বলছিলেন যে স্টেটমেন্ট টাইপের এগুলাই মনে রাখতে না? হ্যাঁ হ্যাঁ, স্টেটমেন্টস, এটা তো স্টেটমেন্ট একটা, এটাও কিন্তু তোমার ওই বড় অঙ্কের স্টেটমেন্ট। এই যে এটা ছিল স্টেটমেন্টটা, কিরকম ছিল? স্টেটমেন্ট এরকম ছিল, রুট ওভার পি স্কোয়ার মাইনাস 1/কিউ স্কোয়ার ইকুয়াল টু 1/ডব্লিউ স্কোয়ার। এই যে স্টেটমেন্ট। ভাই এটা প্রবাবলি এবার বইতে আসছিল। হ্যাঁ, কে যদি বইটা ডিরেক্ট এই ফর্মুলা অঙ্ক করে দিয়ে আসে, তাকে মার্কস দেওয়া হবে। এটা বইয়ের ট্রেডিশন আর কি। যদি কেউ লিখতে পারে, এটা মনে রাখো একটা ক্রেডিট, বুঝছেন? এটা আপনি যে মনে রাখতেছেন এতগুলো জিনিসের মাঝখানে, এটা একটা বড় রকমের ক্রেডিট। ফুল মার্ক দেওয়া হবে? ফুল মার্ক না দিলেও ভালো মার্ক পাবেন অ্যাটলিস্ট। এটা অনেক সময় দেখা যায় না, টাইম বাঁচায় রাখি আমরা, অন্য ম্যাথ করতে গিয়ে টাইম নষ্ট করে ফেলছি, হাতে 1 মিনিট সময় আছে, 1 মিনিট বা 2 মিনিট সময়, তুমি কি করবা? তুমি ডিরেক্ট করে দিবা, অ্যাটলিস্ট 70% মার্ক তুমি ডেফিনেটলি পাবা। সারা যদিও অত ডিটেলসে শেয়ার করে না কখনো ক্লাসের মধ্যে, যে কোন খাতাকে কিভাবে দেখে, বাট মাঝে মধ্যে বলে ফেলে, মুখ ফসকে বলে ফেলে আর কি, যে আমাদেরকে বাছাই করা হয়েছে কিভাবে, কোন জায়গায় কিরকম মার্ক দেয়। বা আমরা নিজে যখন এক্সাম দিই আর কি, টার্ম এক্সাম, কুইজের এক্সাম, তখনও টিচারদের মার্কস দেওয়ার টেন্ডেন্সি বোঝা যায়, যে তারা কোথায় মার্কস দেয়, কোথায় মার্কস দেয় না। তো আপনি মার্কস পাবেন এটাতে, 70% মার্ক হলেও পাবেন।
তো এই তো আমাদের এই স্টেটমেন্ট, বাসায় বসে অঙ্ক করেন, স্ট্যাটিক্স বেশি কঠিন না, মোটামুটি সহজ, বইয়ের অঙ্কগুলো বেশি ফোকাস করেন। আমি ডিপিপি দিচ্ছি আপনাদের, ওমেগা থেকে সলভ করা, ওমেগা থেকে মোমেন্টের অংশটা স্কিপ করবেন, শুধুমাত্র বল নিয়ে কাজ করবা, তাই হবে। আর ম্যাট্রিক্স একটা চুয়েটে অনেকবার আসছে কি এই রিলেটেড ম্যাথ। হ্যাঁ চুয়েটে অনেকবার আসছে, কুয়েটে অনেকবার আসছে। তো মোমেন্ট মোমেন্ট বলতেছো? জি ভাইয়া। মোমেন্টে কুয়েটে লাস্ট 5 ইয়ারের প্রশ্ন তো ফাঁস হয় নাই, কিন্তু লাস্ট বারও কোনো মোমেন্টের অঙ্ক না আসে নাই। চুয়েটের মধ্যে আমি 2-3বার পাইছিলাম হ্যাঁ একই টাইপের পাবেন, ম্যাথ। আপনি পাবেন, সব পাবেন 2015 সালের আগে, 15 সালের পরে কোনো মোমেন্টের অঙ্ক পাবা না ওই রিলেটেড। কারণ 15 সালের পর বই চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সিলেবাস দিছে, নতুন সিলেবাসে মোমেন্ট নাই। আগে মোমেন্ট একটা আলাদা চ্যাপ্টার ছিল 8.4 8.5, যেখানে 400 ম্যাথ ছিল, 200 200 400 ম্যাথ ছিল, ওই চ্যাপ্টার তো আপনাদের নাই। তো না থাকলে আমাদের মোমেন্ট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো মোমেন্ট আসবে না, আপনি ইজিলি বুঝতে পারেন, আপনি অন্য জায়গায় ফোকাস করেন। কারণ লাস্ট 5 বছরে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই রিলেটেড, এই যে খুঁটি রিলেটেড, অনেক বেশি প্রশ্ন আসছে খুঁটি রিলেটেড, আর আসছে হইলো স্টেটমেন্ট রিলেটেড, যেগুলো স্টেটমেন্ট দিয়ে অঙ্ক করে ফেলা যায়। তো এই দুটোতে ফোকাস করো। আর মোমেন্টে কয়েকটা ম্যাথ থাকলে আমি ম্যাট্রিক্সের ক্লাসে দেখাই দিব মনে। আচ্ছা, তো এই আপনাদের ক্লাস, ধন্যবাদ সবাইকে। আচ্ছা হ্যাঁ অন্তকেন্দ্র বলো বলো, পরিকেন্দ্র এগুলা, কোনগুলা কোনগুলা? অন্তকেন্দ্র পরিকেন্দ্র হ্যাঁ হ্যাঁ ওটাই তো বললাম, স্টেটমেন্ট গুলা। অন্তকেন্দ্র দিয়ে গেলে কি হবে, পরিকেন্দ্র মানে 3টা সদৃশ সমান্তরাল বল ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে কাজ করতেছে, এদের লব্ধি ভরকেন্দ্রগামী, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এদের লব্ধি অন্তকেন্দ্রগামী, এদের লব্ধি পরিকেন্দ্রগামী, নিচের কোনটি সঠিক? এগুলো পরীক্ষা আসবে। এই জন্যই বলছি স্টেটমেন্ট মুখস্থ রাখতে হবে। আপনার স্টেটমেন্ট গুলো একটা পেজের মধ্যে সুন্দর মতো লিখে ফেলবেন, যেন এক নজর পরীক্ষাকে দেখে যেতে পারো। পরীক্ষার আগে এক নজর দেখে গেলেই মনে থাকবে। তো এই কাজগুলো একটু বাসায় করেন, বাসায় পড়াশোনা করেন, আপনি স্ট্যাটিক্সে আসলে প্রবলেম হবে না। এমন ভাবে পড়েন যেন আজকের পর কোনো প্রবলেম না হয়। আর চেষ্টা করেন, এই যে আমি আবার বলছি, 1 থেকে 5-এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো মোমেন্ট দিয়ে করার চেষ্টা করো, মোমেন্ট দিয়ে। যদি কোনো অঙ্ক মোমেন্ট দিয়ে না হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া মোমেন্ট দিয়ে কেন হইল না, আমি তোমাকে সলিউশন দিয়ে দিব। এই তো আপনাদের মোটামুটি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমাদের রাতেবেলা দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।